শুভ অপরাহ্ন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গোলটেবিল আয়োজনে। আপনারা জানেন যে আজকের গোলটেবিল আয়োজনের বিষয় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সংরক্ষণের গুরুত্ব। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের এই আয়োজনটিতে প্রতিদিনের বাংলাদেশকে সহযোগিতা করেছে অক্সফাম ইন বাংলাদেশ। এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সংরক্ষণের গুরুত্ব, এই জায়গাটিতে পত্রিকার কি কাজ? আমরা যে জিনিসটা মনে করি যে পত্রিকার কাজটি এখন একটা বিগত বেশ কয়েক বছর ধরেই পত্রিকার কাজটি কিন্তু শুধুমাত্র সংবাদ প্রকাশ বা প্রচারের মধ্যে সীমাবদ্ধ না, এর চেয়ে বেশি কিছু। আমাদেরও অনেক সামাজিক দায়িত্ব আছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো আছে, বিরূপ প্রভাব, সেগুলো মোকাবেলার ক্ষেত্রে, ইকোসিস্টেম পুনরুদ্ধারের ক্ষেত্রে, সেই কথাগুলো কিন্তু আমরা বলে আসছি। আমি আগে যখন যেখানে কাজ করেছি সেই জায়গাগুলোতেও এই কথাগুলো বলা হয়, এবং আমাদের এই যে নতুন উদ্যোগ প্রতিদিনের বাংলাদেশ, সেখানেও আমরা কিন্তু এই কথাগুলো বলছি। বিশেষ করে আপনারা জানেন যে আমরা যখন এই উদ্যোগটি শুরু করি, আমাদের সবগুলো ফিচার পাতার নাম আমরা দিয়েছিলাম নদীর নামে, এবং এখানে শেখ রুকন উপস্থিত আছেন, আমার সাবেক সহকর্মী। আমি তার কাছ থেকে কিন্তু তার সহযোগিতা নিয়েছিলাম যে 1200 নদীর যে নাম গেজেটে আছে, সেই পুরো গেজেটটা সে আমাকে সরবরাহ করেছিল, এবং সেখান থেকে আমরা সাবজেক্ট ধরে যে একটা লাইফস্টাইল পাতার নাম কি কোন নদীর নামে হতে পারে, একেবারে রকমারি পাতার নাম কীরকম হতে পারে, বিনোদন বিষয়ক পাতার নাম কীরকম হতে পারে, এবং বাংলাদেশের যে নদীগুলোর যে ভার্সেটাইল নাম এবং নানা রকম নানা মাত্রিক, এবং তাদের নদীগুলোর চরিত্র কিন্তু এরকম। আমরা একটা নদীর নাম জানি আগুনমুখা, আমরা এই নদীর নামে আমাদের অধিকার পাতার নাম দিয়েছি। একটু অধিকার আন্দোলন এগুলোর সঙ্গে কিন্তু আগুনমুখার একটা বিষয় আছে। জাদুকাটা একটা নদী আছে, আপনারা চিনেন। আমরা আমাদের রকমারি যে পাতাটা ফিচার পাতা করি সেই নামটি দিয়েছি ওইখানে। ধুম নামে একটা নদী আছে, আমরা আমাদের বিনোদন পাতার নাম দিয়েছি। ধুম মানে কিন্তু আমরা বুঝি যে উৎসব, আনন্দ, এরকম একটা বিষয়। তো এরকম করে কিন্তু আমাদের নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো কিন্তু আমাদের একেবারে জীবনের সঙ্গে মিলেমিশে আছে। আমরা আজকে যে কথা বলবো সেখানেও কিন্তু নদীর কথা অবধারিতভাবে আসবে। নদী না থাকলে, বনাঞ্চল না থাকলে পরিবেশ কীভাবে রক্ষা হবে? তো আমাদেরকে এই উদ্যোগে সহযোগিতা করেছে অক্সফাম ইন বাংলাদেশ, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমরা ধারাবাহিকভাবে শুধু নদী না, সামগ্রিক অর্থে পরিবেশ রক্ষা, মানুষের জীবন রক্ষা, মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের কথা বলা, গণতন্ত্রের যে সমস্যাগুলো সেগুলোকে চিহ্নিত করা, এবং একই সঙ্গে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলা। সবার উপরে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার আলোকে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা আমরা বলি। এই গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ কিন্তু কোনোভাবেই পরিবেশকে বিঘ্নিত করে না, কোনোভাবেই মানুষের জনজীবনকে বিঘ্নিত করে না, নদীকে বিঘ্নিত করে না, বনাঞ্চলকে বিঘ্নিত করে না। আমরা মনে করি যে সবগুলোকে ওইখানেও কিন্তু একটা ইকোসিস্টেম লাগবে। আমরা যে ইকোসিস্টেমের কথা বলি, আমরা ওইখানেও কিন্তু একটা ইকোসিস্টেম লাগবে। আর আমরা মনে করি যে এই কাজগুলো কিন্তু শুধুমাত্র পত্রিকার একা সম্ভব না, শুধুমাত্র কোনো আন্তর্জাতিক সংস্থা বা সেবা সংস্থা তাদের পক্ষে সম্ভব না। এটা আসলে একটা সম্মিলিত কাজ। সরকার কাজ করবে, সরকারি প্রতিষ্ঠান কাজ করবে, রাজনৈতিক দল কাজ করবে, গণমাধ্যম কাজ করবে, এবং যারা আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আছেন, তারা কাজ করবে। সবাই মিলেমিশে কিন্তু আমরা এই ইকোসিস্টেমটাকে পুনরুদ্ধার করতে পারব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আপনারা ইতিমধ্যেই পরিচয় পেয়েছেন। আমি ডক্টর মিজানুর রহমানকে প্রথমেই তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। অধ্যাপক মিজানুর রহমান এখন তার বক্তব্য উপস্থাপন করবেন। আজকে আমাদের এই পরিবেশের বিরূপ প্রভাবের জন্য আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি কোনো না কোনোভাবে। তো বিশেষ করে এই যে পরিবেশের এই আনইউজুয়াল বিহেভিয়ার, এটা বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। বেসিক্যালি আমাদের এই ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের জন্যই আজকে আমাদের এই পরিবেশের অবস্থা, যেখান থেকে আমরা আসলে খুব সহজেই যে আমরা পরিত্রাণ পাবো তার কোনো জাদু বলেন বা কোনো কিছুই নেই। তো আমরা আমাদের যেটা করতে পারি যে সেটা হলো যে আমাদের এর চেয়ে যাতে আর ওয়ার্স্ট না হয়, আর এর চেয়ে খারাপ যাতে না হয়, সেই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে। ইকোসিস্টেম তো অ্যাকচুয়ালি আগের জায়গায় আনাটা আমাদের জন্য একেবারে অসম্ভব। তো আমরা হয়তো এটাকে এক্সিস্টিং সিচুয়েশন থেকে
একটু বেটার করা যেতে পারে, যে আমাদের অ্যাক্টিভিটিসগুলোকে যদি আমরা প্রপারলি স্পেশালি হিউম্যান অ্যাক্টিভিটিসগুলোকে আমরা রেগুলেট করতে পারি। আমরা যেই কাজগুলো করলে আমাদের আমরা খুব সহজেই কিন্তু আমরা যেটা করি, আমরা গাছ কেটে ফেলি, ডিফরেস্টেশন থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের এই যে আপনি তো আমাদের আজকের যেই আমাদের সম্পাদক মহোদয় যেটা বললেন যে আমাদের রিভারগুলো, তো আমাদের এত নদীমাতৃক একটা দেশ, কিন্তু আমাদের আসলে কতগুলো নদীর আসলে প্রবাহ বা ফ্লো নর্মাল আছে, আর কয়টা নদীরই বা যে পানি সেটা ব্যবহার উপযোগী আছে। তো এই সব কিছুই কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্যই হচ্ছে। হিউম্যান অ্যাক্টিভিটিস আমরা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসের জন্য, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেগুলো আসলে অপরিকল্পিত সব কিছুই। আমরা এখন হয়তো আজকে 5 বছর বা 10 বছর থেকে চিন্তা করছি পরিবেশ নিয়ে, এটা হয়তো দরকার ছিল আমাদের আরও 30 বছর আগে, 40 বছর আগে চিন্তা করা। তো সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে সব কিছুতে। তো আমাদের এখন সময়, আমরা এখন আমাদের খুব অ্যাগ্রেসিভলি যদি আমরা সবাই কাজ না করি, বিশেষ করে আমরা পরিবেশ দূষণ যদি রোধ না করি, আসলে পরিবেশ দূষণ রোধ করতে পারলেই আপনার ইকোসিস্টেম রিস্টোর করা যাবে, আর আস্তে আস্তে, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাকে রিস্টোর প্লাস বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন বা যাই বলি আমরা, সব কিছুই করা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমরা এখনও দেখি যে আমাদের ঢাকা সিটিতে কিন্তু সেই পলিথিন, ঢাকা কেন পুরো বাংলাদেশেই পলিথিন থেকে শুরু করে নানান ধরনের যেগুলো নন ডিগ্রেডেবল সাবস্টেন্স আমরা ইউজ করি, আমাদের ড্রেন থেকে শুরু করে আমাদের সব, বিশেষ করে ঢাকা, চিটাগং বা সব মেজর সিটিসগুলোতে সবগুলোই মোটামুটি আমাদের ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছে। এর বাইরে আরও আমাদের সয়েল ফার্টিলিটি, তারপর সয়েল কোয়ালিটি সবই ডিগ্রেড করেছে। তো এই জায়গাগুলোতে আসলে মাঝে দিয়ে একটা সময় ছিল যখন পলিথিনটা কিন্তু ইউজেসটা এটা ব্যান করা হয়েছে। তো এটা কেন আবার যে দেওয়া হলো, কারণ আমাদের যে মেন্টালিটি যে এই যে পেট্রোকেমিক্যাল বেসড সাবস্টেন্স এগুলোকে আবার রিসাইকেল করা যায় বা রিইউজ করার যেই প্ল্যানগুলো, সেগুলো আমাদের কোথাও নেই। আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রিসাইকেল, আমরা শুধু পারি যে ইউজ করে দেন উই ক্যান থ্রো জাস্ট। সো হোয়াট উই নিড টু ডু, আমাদের তো মেন্টালিটি, আমাদের এখনও সেই মানসিকতাও গ্রো করে নেই। পত্রিকা যেটা করতে পারে সেটা মানুষকে সচেতন করা। আসলে পত্রিকা তো আর আইন করতে পারবে না, কিন্তু ওই সচেতন করতে করতে একটা পর্যায়ে হয়তো যারা পলিসি মেকার বা যারা আমাদের দেশের আইন প্রণেতা, তারা হয়তো এই জায়গাগুলোতে মানে তারা আরও এনফোর্সমেন্টের যে জায়গাটা দেখবে। তো সেই দিক থেকে আমি মনে করি আজকে এই যে প্রতিদিনের বাংলাদেশের যে উদ্যোগ, বিশেষ করে এই ধরনের পরিবেশ নিয়ে, তো এটা একটা চলমান যদি থাকে তাহলে খুব ভালো হবে, যে একটা সামাজিক আন্দোলন হিসেবে এগুলো অ্যাকচুয়ালি এখন সোশ্যাল মুভমেন্ট ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। ডক্টর মিজানুর রহমান যেটা বলেছেন যে আমরা দেরি করে ফেলেছি আমাদের কাজ, তো দেরি করে ফেললে যে জিনিসটা হয় যে এখন কাজটা বেশি করতে হবে, যেটা যতটুকু দেরি হয়েছে ওইটাকে আমরা পরীক্ষার অনেক সময় হলে আমরা যখন যাই, কেউ একটু 15 মিনিট দেরিতে পৌঁছালে সে কিন্তু দ্রুত লিখে, যত দ্রুত সম্ভব সে লিখে ওটাকে কাভার করার চেষ্টা করে। আমার মনে হয় যে আমরা এখন সেই কাজটি করতে পারবো। আরেকটি বিষয় হলো এখন কিন্তু আমাদের কাজের সুযোগ অনেক বেশি। আমরা অনেক হতাশার কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু আমি নিজে সবসময় স্বপ্ন দেখা মানুষ। আমি মনে করি যে এখন অনেক বেশি কাজের সুযোগ। এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এত কথা বলি, অনেকেই নেগেটিভ মানে কথা বলেন, আমাদের নতুন প্রজন্ম তারা বকে যাচ্ছে, অনেকে তাদের পড়ালেখা থেকে দূরে চলে যাচ্ছে, এইসব কথা আমরা বলি। আমি মনে করি যে এরপর থেকে মানে তারপরও কিন্তু এগুলোরও একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। এই যে আমরা ইকোসিস্টেমের কথা বলছি, আপনি দেখবেন যে অনেকে তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ক্যাম্পেইনগুলো করে আসছে। আমরা অনিয়ম দুর্নীতির কথা বলছি, এখন কিন্তু আমরা পত্রিকায় অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আমরা ওটা ফাইন্ডিংস চেক করে তারপরে আমরা কিন্তু দেই। তার মানে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমকেও কিন্তু এক ধরনের প্রভাবিত করছে। আপনারা শুরুতেই জেনেছেন যে আজকে আমাদের এই আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ সহযোগিতা করেছে। আমি অক্সফাম ইন বাংলাদেশের হেড CJNNR ডক্টর ইমরান হাসানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য খুবই হতাশাজনক সংবাদ দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে সায়েন্টিস্টরা যেই আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে ট্যাগ করে যেই বলেছিল, মানে ধারণা করেছিল যে আমাদের ইকোলজিক্যাল টিপিং পয়েন্ট কখন হচ্ছে কি ট্রিগার করবে, সেটা আসলে ভুল আসলে এস্টিমেশন। এখন আমরা তো খুশি হতে পারি যে ভুল মানে হচ্ছে কি আরও পরে বুঝে হবে না, আসলে হতাশাজনকভাবে ধরেন বলেছে যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি গ্লোবাল ওয়ার্মিং হয় তাহলে ওই ইকোলজিক্যাল টিপিং পয়েন্টগুলো হচ্ছে গিয়ে আপনার ট্রিগার করা শুরু করবে।
কিন্তু দেখা গেছে 1.5 ডিগ্রি যাওয়া লাগতেছে না, তার আগেই অলরেডি অনেক ইকোলজিক্যাল টিপিং পয়েন্ট আসলে ট্রিগার করে ফেলছে। খুবই হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। সো সেই জায়গা থেকে যদি আমরা বলি, আমরা ইতিমধ্যে বুঝে গেছি এই ডাটা দিয়ে যে আমাদের ইকোসিস্টেমের গুরুত্বটা আসলে কতটুকু। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আসলে ইকোসিস্টেম আসলে কেন হচ্ছে গিয়ে এরকম হচ্ছে, আমরা সবাই ক্লাইমেট চেঞ্জের যখন কথা বলি তখন লস অ্যান্ড ড্যামেজের কথা বলি, মানুষের ক্ষতি হচ্ছে সেটা বলি, কিন্তু ইকোসিস্টেমে সমানভাবে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং তার ক্ষতির কারণে যে ইকোসিস্টেম সার্ভিস আসলে ডিটোরিয়েট করতেছে, এবং ইকোসিস্টেম সার্ভিস ডিটোরিয়েট করার কারণে আবার আমরা হিউম্যান যে সোসাইটি আছে তারা হচ্ছে গিয়ে আবার হচ্ছে আমরা কী বলে অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। সেই জায়গাটা হচ্ছে আমার আলোচনার এখানে একটু বিষয়। আরেকটা বিষয় যদি একটু চিন্তা করে দেখেন, ক্লাইমেট জাস্টিসের লেন্সটা যদি আনি তাহলে আসলে এই যে ইকোসিস্টেম ডিটোরিয়েট করতেছে, ইকোলজিক্যাল টিপিং পয়েন্টগুলো হচ্ছে ট্রিগার করতেছে, এর জন্য আসলে দায়ী কারা? এই গল্পটা আমরা সবাই জানি যে গ্লোবাল নর্থ। আচ্ছা, এখন গ্লোবাল নর্থের এই কারণে এই কী বলে এই অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্টের কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটাকে আবার প্রশমন করার জন্য কিন্তু আবার ওনাদেরই প্রেসক্রিপশনে আমরা বিভিন্ন রকমের মিটিগেশন এফোর্টস নেই। সাপোজ ধরুন আমি যদি একটা এক্সাম্পল বলি যে ইকোসিস্টেম রিস্টোরেশন দুইভাবে হয়। এক হচ্ছে গিয়ে আমরা নিজের উদ্যোগে হচ্ছে গিয়ে করি, আরেকটা হচ্ছে গিয়ে গ্লোবাল নর্থের উদ্যোগে তোমরা ইকোসিস্টেম রিস্টোর করো কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য, ঠিক না? এই ধরনের বিভিন্ন রকমের প্রেসক্রিপশন কিন্তু আসে। দেখুন এই জায়গাতেই অক্সামের একটু কাজের জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে কার ইকোসিস্টেম আমরা রিস্টোর করছি, কাকে বঞ্চিত করে ইকোসিস্টেম রিস্টোর করছি। এই জায়গাটা যদি চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের মতো সাধারণ মানুষ যারা কিনা 0.45 বা 0.56% আমাদের হচ্ছে গিয়ে ফুটপ্রিন্ট, কার্বন ফুটপ্রিন্টে, আমাদের বাবা আমাদের দাদা তারা কি আসলে কার্বন ফুটপ্রিন্ট করেছে? করে নাই। কিন্তু যখন কনজারভেশনে যাচ্ছি, আমরা কীভাবে কনজারভেশনটা করছি? হয়তো পাহাড়ে কিছু জায়গা রেস্ট্রিক্ট করে দিচ্ছি কনজারভেশন নামে, গাছপালা লাগিয়ে। তার মানে কি, যখন রেস্ট্রিক্ট করতেছি, এই যে কনজারভেশনের নামে, মিটিগেশন নামে রেস্ট্রিক্ট করতে যাচ্ছি, তখন কিন্তু ওই সাধারণ মানুষ যে কিনা কখনোই ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী ছিল না, তার মানে গ্লোবাল নিডসকে মিটিগেট করার জন্য আমি সাধারণ মানুষের রাইটসকে বঞ্চিত করছি। তার মানে কি, আমরা কিন্তু বলছি না যে ইকোসিস্টেম রিস্টোরেশনের দরকার নাই, ইকোসিস্টেমটাকে রিস্টোর করতে হবে, বাট আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোথায় ইকোসিস্টেম রিস্টোরেশন করব, কাকে বঞ্চিত করে করব কি না, মানে কার রাইটসকে আমি সেফগার্ড করে করব, সেটা একটা আলোচনার বিষয়। আমরা সবাই জানি যে ইকোসিস্টেম রিস্টোরেশনের গুরুত্ব কীরকম। আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরুন ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কথা যদি বলি, এটা একই সাথে মিটিগেশন আবার অ্যাডাপ্টেশনেরও কাজ করে, খুবই ভাইটাল। এবং বাংলাদেশের 1960 ডেটা থেকে যদি এখন চিন্তা করা হয়, আপনার সুন্দরবন কিন্তু অনেক আগে থেকে ছিল, হিস্টোরিক্যালি ছিল। সুন্দরবনের ওই জায়গা থেকে বরগুনার থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যদি আপনি দেখেন, পুরো হচ্ছে গিয়ে মানুষ বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের ক্রেডিট। কারণ হচ্ছে গিয়ে 1960-তে যদি আপনার স্যাটেলাইট ইমেজ দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এই কোস্টে ম্যানগ্রোভ ছিল না। সরকার বা বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট ছোট ছোট করে অনেক ফেইলিউরস আছে, তাদের 72 রকম ফেইলিউরস আছে, অনেক রকমের প্রশ্ন, গভর্নেন্স ইস্যু আছে, কিন্তু তাদের এফোর্টের কারণে ইকোসিস্টেম রিস্টোর হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ যে মরফোলজিক্যাল কন্ডিশনে থাকে, প্রচুর পরিমাণে সেডিমেন্টস কিন্তু জিবিএম বেসিন দিয়ে আসে এবং সেটা অ্যাক্রেশন হয়, এবং যখন কিনা আপনি ম্যানগ্রোভ প্ল্যান্টেশন থাকে সেটা আসলে সেটেল হতে সহায়তা করে। একটা পাবলিকেশন আছে, আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে গেলেই, যে বাংলাদেশ কী পরিমাণ ল্যান্ড সেটেল করেছে 1960 থেকে এই পর্যন্ত, শুধুমাত্র ইকোসিস্টেম রিস্টোরেশন, বা এটাকে আপনারা যদি ন্যাচারাল বেস সলিউশনে বলতে পারেন, কাইন্ড অফ, এটার কারণে হয়েছে। তার মানে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো যখন করা হচ্ছে, আমরা কিন্তু ইকোসিস্টেমকে রিস্টোর করতেছি। এখন ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের ক্ষেত্রে বা কোস্টের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা জটিলতা তৈরি করে না, কারণ হচ্ছে কি ওই ল্যান্ডগুলো অলরেডি হচ্ছে কি আপনার তেমনভাবে মানে ফ্যালো কাইন্ড অফ, মানে এখনও ব্যবহার করা হয় না। কিন্তু এরকম অনেক ল্যান্ড আছে, যেমন পাহাড়ের কথা যদি চিন্তা করে দেখেন, বা যে ল্যান্ড সেটেলড হয়ে গেছে, সাধারণ মানুষ এখানে চাষাবাদ শুরু করছে, সেই ইকোসিস্টেমকে যদি আপনি রিস্টোরেশনের নামে আপনি যদি হচ্ছে গিয়ে রিজার্ভ করে দেন, তাহলে কিন্তু সাধারণ মানুষের যে লাইভলিহুড অপশন বাংলাদেশের মতো এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে খুব মারাত্মকভাবে ব্যাহত করে, এবং তাদের যে রাইটস সেটা ভায়োলেশন হয়। সেটা আমরা আসলে কীভাবে ইকোসিস্টেম রিস্টোরেশন করব? সেক্ষেত্রে অক্সাম মনে করে যে এই ইকোসিস্টেম রিস্টোরেশন আসলে কমিউনিটি স্টুয়ার্ডশিপের মাধ্যমে হওয়া উচিত। কারণ আমি যদি কমিউনিটিকে সাথে নিয়ে করি, দেন সেই রিস্টোর্ড ইকোসিস্টেমে কমিউনিটির যদি আমি রাইটসকে ইস্টাবলিশ করতে পারি, তাহলে সে যে থ্রেটেন্ড না, সে বঞ্চিত হলো না। এই জায়গাটাতে অক্সাম একটা টার্মকে ইদানিং খুবই প্রমোট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে কি কমিউনিটি স্টুয়ারশিপ। আপনারা জানেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট করে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট যে ম্যানেজমেন্ট করে, সেটা কিন্তু পাহাড়ের ক্ষেত্রে খুব ভালোভাবে তারা করছে। হয়তো এটা নিয়ে আপনারা অনেক ক্রিটিসাইজ করতে পারেন, বা ক্রিটিসিজম অনেক জায়গা আছে, কিন্তু একটা জিনিস তারা শুরু করেছে। কিন্তু কোস্টের ক্ষেত্রে আমরা যদি ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কথা বলি,
সেক্ষেত্রে ওখানে কো ম্যানেজমেন্ট বা ওইখানে সাধারণ মানুষ বা কমিউনিটিকে নিয়ে কেমন করে ইকোসিস্টেমকে রিস্টোর করা যায় এবং সাস্টেনেবল হতে গেলে কিন্তু আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট একা পারবে না। কারণ হচ্ছে কি, ধরেন প্ল্যান্টেশন করা হলো, সেই প্ল্যান্টেশন আমার গরুতে গিয়ে নষ্ট করে দিবে, বা আমার অন্যান্য লাইভলিহুড অপশনসের কারণে আমি মাছ ধরতে যাওয়ার কারণে নষ্ট করে ফেলবো। তো কমিউনিটিকে নিয়ে যদি আমি একসাথে প্ল্যান করতে পারি তাহলে সেটা সাস্টেনেবল হবে, এবং সেই ইকোসিস্টেম যদি রিস্টোর হয় অবশ্যই ইকোসিস্টেম সার্ভিস আমার বাড়বে। এবং সেই ইকোসিস্টেম সার্ভিসের ক্ষেত্রে যদি আমি যারা কিনা মার্জিনাল কমিউনিটিস, যারা কিনা কখনো রেসপন্সিবল ছিল না ক্লাইমেট চেঞ্জের জন্য, তাদের রাইটসকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু আসলে মানে ইকোসিস্টেম রিস্টোরেশনের যেই মূল ব্যাপার বর্তমান ক্লাইমেট চেঞ্জ ডিসকোর্সের মাধ্যমে জায়গায়, সেই জায়গাটা মনে হয় খুব ভালো কি বলে পূরণ হবে আর কি। সো এই জায়গাটাতেই অক্সামিন বাংলাদেশ কাজ করতে চায়, এবং অক্সামিন বাংলাদেশের 5টা সাবথিমেটিক এরিয়া আছে, তার ভিতর এই ইকোসিস্টেম রিস্টোরেশনের মাধ্যমে ন্যাচারাল রিসোর্স রাইটস এস্টাবলিশ করা আসলে 2টা সাবথিমেটিক এরিয়াকে টার্গেট করে। আর আমরা যদি ক্লাইমেট অ্যাকশনের কথা বলি তাহলে অ্যাডাপ্টেশন, মিটিগেশন সবগুলো নিয়ে একটা মারাত্মক একটা সংশ্লেষ এইটা। সো আমরা আসলে এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইবো আসলে ইকোসিস্টেম রিস্টোরেশনের ক্ষেত্রে সরকারের কেন হচ্ছে কি কমিউনিটিকে সাথে নিয়ে করা উচিত, এবং এই জাস্টিসের জায়গা থেকে কেন কমিউনিটিকে বাদ দেওয়া ঠিক হবে না, এবং কেন আমাদের পলিসিতে এরকম কি বলে সংযোজন থাকা উচিত যেন এই সাধারণ মানুষ যারা কখনোই ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল ছিল না তাদেরকে বাদ দিয়ে বা তাদের অধিকারকে বঞ্চিত না করে যেন কি বলে ক্লাইমেট চেঞ্জের কোনো ক্লাইমেট অ্যাকশন যেন ডিজাইন করা না হয়। প্রকৃত ইকোসিস্টেম কোনটি? সবার অধিকার, সবার বসবাস নিশ্চিত করাই তো। আমরা মানুষের বসবাস নিশ্চিত করলাম, পশু পাখিটা করলাম না, বা আমি মানুষের মধ্যে একটা শ্রেণীকে নিশ্চিত করলাম আরেকটা শ্রেণীকে করলাম না, সেটা কিন্তু ইকোসিস্টেম হয় না। বনায়নের নামে, বৃক্ষরোপণের নামেও তো আমরা অনেক কিছু ধ্বংস করছি। আমাদের তো সত্যিকার অর্থে বৃক্ষরোপণ বেড়েছে, কিন্তু সত্যিকার অর্থে বনায়ন হয় নাই। আমাদের অনেক পশু পাখি, অনেক প্রজাতি কিন্তু হারিয়ে গেছে, আমরা সেগুলোকে এখন গ্রামাঞ্চলেও আর দেখি না। আমি সাখাওয়াতুল্লাহকে বলবো একটু কথা বলার জন্য এই জায়গা থেকে। 70-এর 12 নভেম্বর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্করী এবং সবচেয়ে ভয়াবহ যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটা আমাদের উপকূল জুড়ে হয়েছিল। প্রায় 5 লাখ, মতান্তরে 10 লাখ মানুষ তখন মারা গিয়েছিলেন। এই যে ইমরান ভাই বললেন যে মানুষগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না, দূষণের জন্য দায়ী না, সেরকম 10 লাখ মানুষ, 12 লাখ পশু পাখি সেই 12 নভেম্বর 1970-এ বৃহস্পতিবার রাতে প্রাণ হারিয়েছেন। তো এরপরে অনেকগুলো ঘূর্ণিঝড় হয়েছে। এর পরের ঘূর্ণিঝড়কে বলা হয় 1991 সালের 29শে এপ্রিলের ঘূর্ণিঝড়ের কথা বলা হয়। 1991 সালের ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা ছিল 225 কিলোমিটার বেগে, আর 1970 সালের যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেটা ছিল 224 কিলোমিটার। মানে 91 ঘূর্ণিঝড়ের মাত্রা ছিল আরও বেশি, কিন্তু ওই 91 সালে মানুষ মারা গেছেন 1,38,000। তো এটার মানুষ কম মারা যাওয়ার কারণ হচ্ছে প্রথমত সচেতনতা। তখন মানুষকে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় আসবে, 10 নম্বর সতর্ক সংকেত এটা দেয়া হয়েছিল। আর 1991-তে কমে যাওয়ার কারণ প্রথমত সচেতনতা, মানুষকে জানানো হলো সঠিক টাইমে, পূর্বাভাস জানানো হলো, এই অধিকারটা তখন ছিল। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরো বেল্টে হচ্ছে বনায়ন হয়ে গেছিল। এবং আমার যেখানে জন্ম চরবাটা গ্রামে, সেখানে হচ্ছে 60,000 একর বনভূমি ছিল 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত। এই বনভূমিগুলো ছিল। এরপরে আস্তে আস্তে এই বনভূমিগুলো ধ্বংস হয়ে গিয়ে এখন 456 হেক্টর খুব সম্ভবত। এবং নিঝুম দ্বীপের যে কথা, আপনারা নিঝুম দ্বীপের নাম শুনেছেন। নিঝুম দ্বীপে একটা সময় যে পরিমাণ হরিণ ছিল, যে পরিমাণ বনভূমি ছিল, এখন তার অর্ধেকও নেই। মানে অন্তত 2006 সাল থেকে এই 24 সাল, এই 18 বছরে অন্তত অর্ধেকের বেশি বনভূমি ধ্বংস করা হয়েছে। এর কারণে যে ঘটনাগুলো ঘটলো, আমাদের এখানে প্রচুর এখন নদী ভাঙ্গা মানুষ। আপনি যদি সুবর্ণচর বা হাতিয়া অঞ্চলে যান তাহলে এমন কোনো মানুষ পাবেন না যিনি অথবা যার পূর্বপুরুষরা অন্তত 3 বার নদী ভাঙ্গনের শিকার হয়নি। যে বনভূমিটা ছিল সেই বনভূমিতে তো 60,000 হেক্টর, এখানে অনেকগুলো খাল ছিল, নদীর নালা ছিল, সেগুলোও কিন্তু দখলে নেওয়া হয়েছে। এবং সেই নদীগুলো হচ্ছে রকুন ভাইদের গবেষণায় যে 1200 নদীর কথা বলা হয়েছে, সেই নদীতে আমাদের ওই নদীগুলোর নাম নাই। আমরা নামহীন এক ধরনের
অজ্ঞাতনামা নদী, এবং এই নামটা একটা নদীর অধিকার। রোকন ভাইরা যেটা নিয়ে আন্দোলন করেন যে এই নদী রক্ষা কমিশন ওনারা দিয়েছেন 1000 কতগুলো নদীর নাম, আর ওনারা বলছেন যে না, এটা 1200-র বেশি নদী। দেশের নদীর সংখ্যা বেশি, কিন্তু আমাদের নদী রক্ষা কমিশনই দেখিয়েছে এটা কম। তো নদীকে যদি আমি স্বীকৃতিই না দিলাম, তাহলে আমাদের নদী মানে তার অধিকারটা রক্ষা করব কিভাবে? তার পাশে যে ইকোসিস্টেমটা তো নদী কেন্দ্রিক হয়, সেটাকে আমি দখলই করে ফেললাম। দখল তো করলাম, যদি নামটা থাকতো তাহলে অন্তত পুনরুদ্ধারের, এখানে যে পুনরুদ্ধারের কথাটা ছিল সেটার একটা সুযোগ থাকতো। আমাদের দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণের কথা বলা হচ্ছে। আমরা বনভূমি হয়তো আমাদের কমেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে হয়তো গাছের সংখ্যা বেড়েছে। গাছের সংখ্যা, আগে আমাদের ছাদ বাগান ছিল না, এখন ছাদ বাগান হয়েছে। তারপরে বিভিন্ন আমাদের রাস্তার রোড ডিভাইডারের উপরে গাছ হয়েছে, রাস্তার দুই পাশে সজ্জিত করা হয়েছে। এই প্রজাতিগুলো কোনগুলো? এই প্রজাতিগুলো বিদেশি প্রজাতির। আমি বিদেশি প্রজাতি বলে এটাকে একেবারে ফেলনা বা এটাকে আমি অন্যভাবে দেখছি না। এটা হচ্ছে ইকোসিস্টেম ওই জন্য জরুরি যে যেখানে যে গাছটি প্রয়োজন সেখানে সেই গাছটি হওয়া দরকার। যেমন ইউক্যালিপটাস, আকাশী, এই সমস্ত গাছের বিরুদ্ধে বললে বন বিভাগের লোকজনে খেপে ওঠে যে এটা আমাদের দরকার, ওনারা বলছেন এটা আমাদের দরকার। আবার প্রকৃতি পরিবেশবিদরা বলছেন এটার থেকে বেশি জরুরি হচ্ছে আমার করঞ্জা গাছটা, আমার নিম গাছটা, আমার বাবলা গাছটা। আমাদের বাবলা গাছ এখন হারিয়ে গেছে। তো আমরা খই ফল গাছ এখন ঢাকা শহরে খুঁজলে হয়তো 3টা পাওয়া যাবে, অন্যান্য জেলা শহরে মোটেও পাওয়া যাবে না, কারণ ঢাকা শহরে কিছু মানুষ আছেন এটাকে রক্ষা করেন। কিন্তু এর বাইরে অন্যান্য জেলাতে আমরা বট গাছ, আমাদের বট গাছগুলো যেমন বাড়ত, বটের ফলটা পাখি খেত, সেটা থেকে অন্য একটা প্রাণ তৈরি হইতো। এখন বট, বকুল, নিমের ফলটা, কিন্তু নিম গাছ তিতা কিন্তু নিমের ফলটা মিষ্টি, এটা পাখির খুব পছন্দ। সেই পাখি থেকে আর একটা জায়গায় এই নিম গাছটা হতো। তারপর আমাদের করঞ্জা গাছ, এমনকি আমাদের এই যে কবিতায়ও আমাদের অনেক গাছের নাম আছে। যেমন জীবনানন্দের কবিতার বই, রূপসী বাংলার বইয়ের মধ্যে কি কি গাছ আছে সেটা নিয়ে মোকাররম হোসেন একটা বই লিখেছেন, এবং অন্যান্য বইয়েও এই ওনার কবিতাগুলোতে অনেক গাছের নাম আছে। সেগুলো 1954 সাল পর্যন্ত। তার মানে হচ্ছে এখন থেকে প্রায় 70 বছর আগে যে গাছগুলো ছিল ওই গাছগুলো হচ্ছে জীবনানন্দ লিখে গেছেন, তখন জীবনানন্দ ওগুলো দেখে গেছে। তাহলে আমরা যদি সেগুলোও রক্ষা করতে পারি তাহলে আমাদের একটা ব্যাপক সংরক্ষণ করা সম্ভব। তারপর হচ্ছে আমাদের যেমন নাগলিঙ্গম, বুদ্ধ নারকেল, এই ধরনের বড় বড় যে বৃক্ষগুলা, সেগুলোও আমরা এখন একদমই হাতে গোনা। কোথায় কয়টা পারুল গাছ আছে সেটা প্রকৃতিবিদ এবং পরিবেশবিদরা এটা জানেন যে এখানে এই গাছটা আছে। আরেকবার কথা হচ্ছিল যে পারুল গাছ কোথায় আছে। পারুল গাছ বগুড়াতে একটা আছে, শিশু একাডেমির এখানে আছে, টাকশালে আছে। এইভাবে পরিবেশবিদরা যদি স্পেসিফিকলি বলে দিতে পারেন যে এই কয়টা মাত্র, তাহলে এটা খুবই হতাশার। এটা তো হওয়ার কথা ছিল যে প্রত্যেক কিলোমিটারে 2-3টা করে থাকা উচিত। আমার করঞ্জা গাছের কথা, আর করঞ্জা গাছের কথার নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না, এটা শুধুমাত্র জীবনানন্দের কবিতায় আমি পেয়েছিলাম। আর কোনো কবিতা আমার ওইভাবে পড়া হয় নাই, মানে বেশ যেমন রবীন্দ্রনাথ বা নজরুল ওই সমসাময়িক যে কবিতার বই, তখন হয়তো এগুলো থাকতে পারে। বাট আমাদের এখনকার যে সমসাময়িক কাল, এই সময়টাতে আমরা কয়টা গাছের কথা বলি, এই সময়টায় আমাদের লেখালেখিতে কয়টা গাছের নাম আসে, কয়টা গাছকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। যেমন মিয়াজাকি আম নিয়ে আমরা যতটুকু ইন্টারেস্টেড, আমরা বৃক্ষমেলা, বইমেলা হচ্ছে তখন প্রত্যেক দিন প্রত্যেকটা গণমাধ্যম বইমেলা নিয়ে স্পেশাল কিছু, দাম মাত্র 10 টাকা থেকে 15 টাকা, যেটা বাণিজ্যিক নার্সারিতে হয়তো 60 টাকা, 100 টাকা, 500 টাকা এরকম হয়। সেটা মানভেদে কিছু দাম তারতম্য হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু বন বিভাগের ওখান থেকেও সাধারণ মানুষ কিনতে পারছে না। ওরা 24 তারিখের পরে দেবে, 1 তারিখে আসেন, আবার কিছু টিপস নিয়ে দিচ্ছেন, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু সেখানে খুব মানসম্পন্ন ভালো গাছ আছে, যেমন শ্বেতচন্দন আছে বন বিভাগের নার্সারিতে। যদি আপনারা এখনই বাণিজ্য মেলার মাঠের এখানে যে মেলা হচ্ছে, পরিবেশ মেলা, বৃক্ষমেলার পশ্চিম পাশে ওদের স্টল আছে, সেখান থেকে সহজে ওনারা গাছ দিতে চাইবেন না, কিন্তু দুর্লভ গাছগুলো আছে। আগর গাছটা সেখানে আছে মাত্র 10 টাকায়, কিন্তু সেটা আমাদের প্রচার নেই, আবার সে গাছ সংরক্ষণের উদ্যোগও নেই।
আবার সেই গাছটা ধরেন মিয়াজাকি আম বাংলাদেশে প্রথম বলা হয়েছিল 2019 সালে এক জোড়া মিয়াজাকি আম জাপানে বিক্রি হয়েছিল $4,000, প্রায় $5,000, প্রায় 5 লাখ টাকার মতোই। তো সেটা এখন বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে। এই বছর 2023-24 সালে এটা হচ্ছে প্রায় 25 টন বাংলাদেশে উৎপাদন হয়েছে। তো এটার বাংলাদেশের মূল্য হচ্ছে 1 থেকে 1,500 টাকা, কারণ সেভাবে এটাকে গড়ে তোলা হয়নি। এটা রোদ নির্দিষ্ট পরিমাণ লাগবে, এটার মেডিসিন নির্দিষ্ট পরিমাণ লাগবে, সেভাবে উৎপাদন করলে সেই দাম পাওয়া যেত। তো আবার ধরেন এমনিতে আমাদের এই বছর খরার কারণে হয়তো আমাদের আম উৎপাদন কম হয়েছে, কিন্তু আগের গত বছর আমের কেজি 50-60 টাকায় ছিল, এই বছর সেটা 120 টাকা। তো আর এই বছর যদি আমাদের দেশীয় প্রজাতির গাছ আমের এই ভ্যারাইটিগুলো আমাদের দেশীয় না, আবার এটা আমার খাদ্য যোগানও দিচ্ছে, এটা হয়েছে ভালো কথা, কিন্তু এটার সাথে সাথে আমাদের শরীফা ফল যেটা, সেটার কেজি 1000 টাকা, আতা ফলের কেজি 1000 টাকা পর্যন্ত হয়ে গেছে, ডেউয়ার দাম 300 টাকা। তো আমাদের দেশীয় প্রজাতির ফলগুলোকে যদি আমরা দামে গাবের দামও প্রায় 200-300 টাকা পর্যন্ত হচ্ছে। এই গাছগুলাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারতাম, আমাদের ফলগুলার যে ভিটামিন কি আছে, প্রোটিন কতটুকু আছে, এগুলার স্পেসিফাই করে যদি আমরা যদি এটার প্রচার করতে পারতাম, এটারে ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে আমাদের দেশের এই ফলগুলো, দেশীয় ফলগুলো খুব গুরুত্ব পেত। তো আমি আর কথা বাড়াবো না, আমি 3টি জিনিস চাই। প্রথমত আমাদের দেশের নদীগুলোর স্বীকৃতি চাই, তারপর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সেটার নির্ভেজাল চলাচলের রাস্তা চাই, নদী যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, জলাশয় যেন দখল না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমার দেশীয় প্রজাতির গাছগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। দেশীয় প্রজাতির গাছ আমাদের যেগুলোতে আমাদের দেশীয় পাখি বসবাস করে, এটার সাথে ইকোসিস্টেমটা জড়িত। আর 3 নাম্বার হচ্ছে আমাদের পরিবেশের জন্য আমাদেরকে একটু মানুষ করা উচিত। আমরা নিজেরা যদি না জানি যে আমার কোন গাছটা জরুরি, সেটা হচ্ছে আমার স্কুল থেকে শেখানো উচিত যে এটা প্লাস্টিক্স বর্জ্য, এটাকে এই পাত্রে রাখা উচিত, এটা হচ্ছে পচনশীল, এটাকে এই পাত্রে রাখা উচিত। এই যে আমার বর্জ্য ব্যবস্থাপনায় যদি সেগ্রিগেশনটা যদি আমি স্কুল পর্যায় থেকে শিখে যেতে পারি, তাইলে হচ্ছে আমার পুরো ইকোসিস্টেমটাতে একটা বড় ধরনের ভূমিকা আমি পালন করতে পারবো। আমাদের আরেকজন আলোচক উপস্থিত হয়েছেন, সপ্তর্ষি পাল, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর আমি একই সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ রোকনকে, রিভার অ্যান্ড পিপুলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিক। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় গেলে আমার ওই ফিলিংটা হয় যে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের রাস্তাঘাটগুলো নষ্ট হচ্ছে, আমাদের নদীগুলো মরে যাচ্ছে। এই তত্ত্বটা আমার ব্যক্তিগতভাবে একটু আপত্তি আছে এই তত্ত্বের ভোক্তা হওয়ার ক্ষেত্রে। যে এই বুড়িগঙ্গা আমরা মেরে ফেলেছি, দখল করেছি, এইটা কি জলবায়ু পরিবর্তনের দায়? আমাদের এলজিইডি জলাশয়গুলোকে হত্যা করেছে, বছরের পর বছর হত্যা করে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, এইটা কি জলবায়ু পরিবর্তনের দায়? আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব অতি অবশ্যই আছে। ইমরান ভাই যেটা বলেছেন যে সেটা তো আছেই, গ্লোবালি আছে, কিন্তু ওইটা খুবই উচ্চমার্গীয় ব্যাপার। আমাদের ইকোসিস্টেম সংরক্ষণ করতে হলে আমাদের নিজেদের খাসলত, চারপাশের পরিস্থিতি, এগুলো পরিবর্তন করতে হবে। বুড়িগঙ্গা নদী মেরে ফেলা শুরু হয়েছে আসলাম হোসেনের পাওয়ার প্ল্যান্ট দিয়ে। বুড়িগঙ্গার মাঝখানে, এজাজ ভাই আরও দেখছেন হয়তো ভালো, যে একেবারে বুড়িগঙ্গা তোরাগেজের সংযোগস্থল, সেখানে ওইটা বসানোর ফলে আসলামুল হক এমপি। তো এইটা আপনার 16 কিলোমিটার বুড়িগঙ্গা আমরা হিসাব করে দেখেছি। আমার সর্বশেষ গবেষণাটা ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে বুড়িগঙ্গা নিয়েছিল, এটা আমরা 1 বছর করেছি। সেখানে 16 কিলোমিটার নদীটা মেরে ফেলা হয়েছে এই পাওয়ার প্ল্যান্টটা দিয়ে শুরু। এইটাকে বেজা 2016 সালে এটাকে অনুমোদন দিয়েছে, এখানে যে ইকোনমিক জোনটা হয়, আসলামুল হকের যে ইকোনমিক জোন, এবং 2016 সালের 14 মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে। তো এইটাকে আমি জলবায়ু পরিবর্তনের সঙ্গে কীভাবে মেলাবো? আমাদের জলবায়ু পরিবর্তনের নীতিগত অনেক
অগ্রগতি আছে, আমাদের অনেকগুলো উদাহরণ আমরা বিশ্বের সামনে তৈরি করেছি। আমেরিকা বলে যে ক্যাটরিনার সময় আমার বাংলাদেশের কাছ থেকে শেখা দরকার, কিন্তু এই যে নীতিগত প্রশাসনিক যে ঔদাসীন্য, অনেক ক্ষেত্রে অপরাধ, সেগুলোকে জলবায়ু পরিবর্তন দিয়ে মোকাবেলা করা যাবে না। জলবায়ু পরিবর্তনের প্রতি উইথ ডিউ রেসপেক্ট, যাবতীয় শ্রদ্ধা রেখে বলছি যে এইটা আমাদের কাজ করতে হবে, কিন্তু সবগুলোতে জলবায়ু পরিবর্তন আনার দরকার নেই। আমাদের যদি আমরা নদীগুলো ঠিক রাখি, আমাদের যদি নদীগুলো প্রবহমান থাকতো, তাহলে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, আমরা বলি বাংলাদেশের শীথান এবং পৈথানের বিপদ, একটা হিমালয় থেকে আসবে, একটা বঙ্গোপসাগর থেকে আসবে, দুটো বিপদই আমরা মোকাবেলা করতে অনেক বেশি সক্ষম হতাম যদি নদীগুলো সচল থাকতো। যদি নদীগুলো সচল থাকতো তাহলে আমাদের দক্ষিণবঙ্গে ভূমি গঠন প্রক্রিয়াটা ঠিক থাকতো, তাহলে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশ এইভাবেই আগাইছে দক্ষিণমুখে ক্রমাগত। আপনার সব আলোচনার সঙ্গে একমত, শুধু যেটা হলো যে আমরা সবগুলো নিয়ে কথা বলতে চাই একসঙ্গে। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতগুলো আছে, যে প্রভাবগুলো আছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। একই সঙ্গে আমাদের যে দুজন বলেছেন, শেখ রুকন এবং তার আগে সাখাওয়াতুল্লাহ, যে আমাদের খাসলত চেঞ্জ করা, মানুষ করা, আমাদের মানুষগুলোকে আসলে সত্যিকার অর্থে মানুষ করা, সেটা তো অবশ্যই। আমাদের, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন ছোট ছিলাম বা তখন আমাদের বাড়িগুলো ছিল নদীমুখী, বাড়ির ফ্রন্ট লাইনটা ছিল নদীর দিকে এবং সেখান থেকে নৌকা করে যাতায়াতটা ছিল। আর এখন নদীকে আমরা পিছনে রেখেছি। এখন সবগুলো মানে বাড়ি কিন্তু নদীকে পিছনে রেখে, নদীকে আমরা মানে দূরে সরিয়ে দিয়েছি, নদীকে আমরা পিছনে ফেলে দিয়েছি। এই জায়গাগুলোর সঙ্গে তো পরিবেশের মানে এই জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক না। এগুলো আসলে আমাদের নিজস্ব যে ধ্যান ধারণা, নিজস্ব যে পথ চলা, সেটার সঙ্গে সম্পর্কিত। এবং আমরা সবসময় বলি, এর আগেও বলেছি, যে একটা পরিবেশ বান্ধব নীতি সর্বক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেরকম, একই সঙ্গে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় নীতি গ্রহণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে পরিবেশটাকে যদি আমরা মাথায় নিয়ে কাজটা করতে পারি, তাহলে এই যে কথাগুলো এখন আসছে সেগুলো আর আসবে না। আমি এখন আহ্বান জানাচ্ছি সপ্তর্ষি পালকে, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, কথা বলার জন্য। আমি মহেশখালী মেয়ে, তো একটা সাফার কমিউনিটির পার্ট হিসেবে আমি আজকে যুক্ত হয়েছি। আসলে বর্তমানে ইকোসিস্টেম নিয়ে আমরা খুব বেশি কথা বলছি, এটার একমাত্র কারণ আমরা যারা হিউম্যান বিইং, আমরা এফেক্টেড হচ্ছি বলে। 10 বছর আগেও আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এত এই বিষয় নিয়ে সচেতন ছিলাম না বা কথা বলতাম না, কারণ আমরা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লোকালাইজেশন, সেই তুলনায় আমরা বলবো আমরা যথেষ্ট অ্যাডাপটিভ। আমরা যদি অন্যান্য কান্ট্রির কথা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করি, তাদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটির তুলনায় আমাদের ক্যাপাসিটি এমনিতেও অনেক বেশি, বিকজ আমরা আমরা হচ্ছে বিভিন্ন ক্লাইমেট ইভেন্টের ক্ষেত্রে আমরা তো সেক্ষেত্রে আমরা আসলে অ্যাডাপটিভ। আমরা এমন না যে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, মিটিগেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা যদি কোস্টাল এরিয়া কমিউনিটির কথা চিন্তা করি, তারা সাইক্লোনের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডাপটিভ। যদি সেম টাইমে দেখা যায় আমেরিকায় একটা টর্নেডো হলো, তারা যেভাবে জিনিসটা হ্যান্ডেল করবে, আমরা তার থেকে আরও বেটার হ্যান্ডেল করতে পারি। বাট দ্য প্রবলেম ইজ আমরা অনেক ফ্রিকুয়েন্টলি এই ক্লাইমেট ইভেন্টগুলো ফেস করছি, যেখানে আমাদের 10 বছরে যে পরিবর্তন আসার কথা সেটা আমরা 5 বছরে পেয়ে যাচ্ছি। আমি রিসেন্টলি ঈদ ছিল আর আমি ঢাকাতেই ছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে আমি নতুন বাজারে ছিলাম আর আমার ভার্সিটি হচ্ছে বসুন্ধরায়, কাক দেখতে পারিনি, একটা কাক দেখা যায়নি। আমি জানি না আপনারা কতটুকু জিনিসটা অবজার্ভ করেছেন কিনা, এটাও একটা অ্যালার্মিং ইস্যু। ধাঙর আমাদের ইকোসিস্টেমের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে, বাট ধাঙর প্রাণীগুলো আমরা এখন দেখছি না। সো ইকোসিস্টেম চিন্তা করলে আমরা সব কিছুকেই আমাদের আমলে আনতে হবে। আর আরেকটা ইস্যু আমি এখানে আনতে চাই, যে সময়টাতে জাস্ট 1 মাস 1.5 মাস আগেই আমরা ঢাকাবাসী হিটওয়েভে জর্জরিত ছিলাম, ওই সময়টাতে বসুন্ধরায় হচ্ছে অনেক বড় বড় গাছ কাটা হচ্ছিল। স্বাভাবিকভাবে এটা পার্সোনাল, যদি আমরা বলি যে পার্সোনাল একটা প্রপার্টির কথা চিন্তা করি, সেটা পার্সোনাল হোক বা ন্যাশনাল হোক, কিন্তু কমিউনিটি তো সাফার করছে। সো এই বিষয়গুলো যে একটা ওপর মহলের সাথে কমিউনিটির যে গ্যাপ,
সেটা আমাদের কমিয়ে আনাটা খুব বেশি দরকার। আর একজন শিক্ষার্থী হিসেবে আমি বিভিন্ন ভলান্টিয়ারিং ওয়ার্ক করেছি, অর্গানাইজেশনাল ওয়ার্ক করেছি বিভিন্ন সেমিনারে, বিভিন্ন ধরনের রিজিওনাল ইন্টারন্যাশনাল সামিটগুলোতে, ক্লাইমেট সামিটগুলোতে। সেখানে আপনারা দেখেছেন কিনা জানি না, যারা হচ্ছে প্রান্তিক এরিয়া মানুষজন, তাদের অংশগ্রহণটা কতটুকু। আমরা যারা সাফারার কমিউনিটি, তারা জানবে তারা কী পরিমাণ সাফার করছে, অ্যান্ড তারাই সবচেয়ে ভালো বলতে পারবে এই বিষয়গুলোতে। আমরা যারা অ্যাকোমোডেশিয়ান অ্যান্ড হচ্ছে রিসার্চার, আমাদের থেকে তারা আরও ভালো বলতে পারবে, ইভেন তারা নিজেদের সলিউশন নিয়ে নিজেরা আসতে পারবে। সো এই ধরনের অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের ফোকাল পয়েন্টটা অনেক বেশি জরুরি, যে ফোকাল পয়েন্টের অভাব আমরা বর্তমানে ফেস করছি। অ্যান্ড কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম, ইউএনএপের রিপোর্ট, সেখানে দেখছিলাম যে যেখানে গ্লোবাল টেম্পারেচার হচ্ছে এভারেজ টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে এখন 1.5 ডিগ্রি সেলসিয়াস রাইজ করেছে, সেখানে ঢাকা সারফেস এরিয়াতেই রাইজ করেছে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। তো ইকোসিস্টেম হ্যাম্পার হবে না কেন? সো এক্ষেত্রে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস অনেক বেশি দায়ী। এমন না যে ক্লাইমেট চেঞ্জ কখনো হয়নি, আর্থ সৃষ্টির শুরু থেকেই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়েছে। ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন ইভেন্ট সবাই ফেস করেছে, বাট দ্য প্রবলেম ইজ আমরা হিউম্যান অ্যাক্টিভিটি দিয়ে দ্য রেট অফ ক্লাইমেট চেঞ্জ ওইটা আমরা একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাচ্ছি। সো এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা সবাই লাইক যারা কমিউনিটি পিপল, তারপর হচ্ছে পলিটিশিয়ান, দেন যারা হচ্ছে পলিসি মেকার, সাথে আমরা যারা অ্যাকোমোডেশন আছি অ্যান্ড হচ্ছে রিসার্চার, আমরা সবাই মিলে আমাদের একটা সম্মিলিত কাজ করতে হবে। ধন্যবাদ সপ্তর্ষি পাল। সপ্তর্ষির কথার মধ্যে সর্বশেষ যে কথাটি ছিল যে যেখানে যে প্রান্তিক মানুষগুলো আছেন এবং যারা ক্লাইমেট চেঞ্জের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তাদের জন্য কাজটি করা। আমি এখন আহ্বান জানাচ্ছি আসকার ইবনে ফিরোজ, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। একটা এক্সাম্পল দিই, হচ্ছে যদি আমি টাঙ্গুয়ার হাওরের কথা বলি, টাঙ্গুয়ার হাওরে ইউজুয়াল ট্যুরিস্টদের জন্য বা আমরা ইউজুয়াল যখন ঘুরতে যাই এখন সময় বর্ষাকালে, আর আমরা যাই শীতকালে, কারণ ওই সময়টাতে ওই যাতে ওয়াইল্ড লাইফ বা হয়। আর সাথে সাথে ধরেন আমার প্রতি বছর 2 থেকে 3 বার সুন্দরবন যাওয়া পরে আর কি, এই ফটোগ্রাফি পারপাস। হোয়াট ইজ জলবায়ু পরিবর্তন এবং হোয়াট ইজ ইকোসিস্টেম। জলবায়ু পরিবর্তনের মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গাতে গেলে আমরা একটা শব্দ পাবো কার্বন। কার্বন নিয়েই সব কিছু, কার্বন ফুটপ্রিন্ট বলি, কার্বন এই বলি, কার্বন সেই বলি। সেটার মধ্যে দুইটা হচ্ছে গিয়ে যে সাইকেল, একটা হচ্ছে কার্বন সিঙ্ক আর একটা হচ্ছে কার্বন সোর্স। আমাদের সব জায়গাতে কার্বন আছে, এখানে খুঁজলেও কার্বন পাবো, এখানে খুঁজলেও কার্বন পাবো। আর কার্বন সিঙ্ক জিনিসটা নিয়ে আমাদের যে ইকোসিস্টেমের সাথে সবচেয়ে বেশি ইন্টিগ্রেটেড একটা ইস্যু আছে। কারণটা হচ্ছে গিয়ে যে আমাদের এই কার্বন যেই আমরা নিঃসরণ করতেছি সেই জিনিসগুলোকে যে ব্যালেন্স করতেছে, ব্যালেন্স করার মধ্যে মূল জিনিস যে কোনো জায়গাতে অবশ্যই গ্রিন জিনিস লাগবে, গাছ লাগবে। সে গাছ যেই ফর্মে হোক, সেটা বনাঞ্চলে হোক, আমরা সাগরের মধ্যে হোক, বা ওয়েটল্যান্ডে হোক, বা ইসে হোক। তো এখানে আমি ইমরান ভাই যদিও একটা নতুন পার্সপেক্টিভ দিয়েছে, ওইটা নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলতে পারবো না। কারণটা হচ্ছে গিয়ে যে এখানে যারা হচ্ছে গিয়ে যে এই ক্লাইমেট চেঞ্জের মূল যারা হচ্ছে গিয়ে যে এফেক্টেড হচ্ছে, তারা আসলে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ 0.0000001%ও তার জন্য দায়ী না, বাট তারাই তাদেরকে নিয়ে কাজ করে। বাট ওইটা আসলে হওয়া উচিত ছিল আর একটু ডিফারেন্ট। এটা আপনাকে বলবো ভাই, কারণ সাবজেক্ট ম্যাটার যেটা, সেটার সাথে একটু আমাদের জন্য একটু সাবজেক্ট ম্যাটারে আসে আমি। সেটা হচ্ছে গিয়ে যে আমি টাঙ্গুয়ার হাওর কথা বললাম এই জন্য, টাঙ্গুয়ার হাওর সুন্দরবন নিয়ে আমরা কথা বলতেই পারবো। ম্যানগ্রোভ ফরেস্টেশন, এফরেস্টেশন নিয়ে হচ্ছে গিয়ে যে আমি ইন্ডিয়াতেও ছবি তুলতে গিয়েছি ম্যানগ্রোভ এরিয়াতে। ওরা যে পরিমাণ অ্যাক্টিভলি আপনার ধরেন হচ্ছে গিয়ে যে নতুন ওই জায়গাতে বৃক্ষরোপণ এবং বিভিন্ন ধরনের লার্জ স্কেলে কাজকর্ম চলতেছে, এখানে চলতেছে না আমাদের এখানে। সুন্দরবনের প্রত্যেকটা কোনায় আমার যাওয়া পড়ছে, সাতক্ষীরা দিয়ে ঢুকছি, শ্যামনগর দিয়ে ঢুকছি, ওদিক থেকে হচ্ছে গিয়ে যে ইউজুয়ালি তো মংলা দিয়ে ঢুকে এসে করছি। একই সাথে ওয়াইল্ড লাইফের সাথে সাথে ওখানকার লাইফস্টাইল নিয়ে কাজ করি আমরা। তো লাইফস্টাইল নিয়ে যখন কাজ করি, ওখানকার যে যারা হচ্ছে গিয়ে যে এফেক্টেড পিপল যারা আছে আর কি, তাদের তো অসুবিধার কথা বলে শেষ করা যাবে না। একটা জিনিস বলি হচ্ছে গিয়ে যে টাঙ্গুয়ার হাওরের যেটা বললাম, যে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কার্বন সিঙ্ক পয়েন্ট। ওখানে পুরাটা জুড়ে হচ্ছে গিয়ে যে আপনার একটা মানে সুন্দর ইকোসিস্টেম আছে। আমাদের যে হচ্ছে গিয়ে যে মাইগ্রেটেড বার্ডস যেগুলো আসে, সেটা সবচেয়ে বড় মানে অভয়ারণ্য হচ্ছে গিয়ে যে টাঙ্গুয়ার হাওর। সেখানে ওরা যে এসে ওরা যে বিষটা থেকে আপনার মাছ খাবার পায়,
মাছের থেকে হচ্ছে গিয়ে যে মাছগুলো থাকে আপনার ইসের মধ্যে, এই যে শ্যাওলা থেকে শুরু করে যে জলজ উদ্ভিদ যেগুলো, আর ওই যে শ্যাওলা থেকে শুরু করে জলজ উদ্ভিদগুলো সেগুলোতেই হচ্ছে গিয়ে যে সবচেয়ে বেশি কার্বন ওইটা স্টোর থাকতেছে, যেটা কিনা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে ব্যালেন্সিংয়ের জন্য লোকাল লেভেলের ব্যালেন্সিংয়ের যদি কথা বলি, সে লোকাল লেভেলের ব্যালেন্সিংগুলো হচ্ছে গিয়ে যে ওখান থেকে হচ্ছে। তো ওখানে যেটা হচ্ছে লাস্ট ধরেন 8 থেকে 10 বছরে একটা রিডিং যদি বলি, যে একটা কম্পারেটিভ ইস্যু যদি বলি, আমি মোটামুটি টাঙ্গুয়ার হাওরে খুবই অ্যাক্টিভলি ছবি তুলতে যাচ্ছি আপনার 14-15 সাল থেকে। এই সময় থেকে এখনকারই যদি বলি, গত 3-4 বছরে সিচুয়েশন এত খারাপ হয়েছে ওই জায়গাতে, ওখানে আপনার ধরেন হচ্ছে গিয়ে যে মাছ বলে কিছু নাই। আগে বড় মাছ পাওয়া যেত, এখন আর কোনো বড় মাছ পাওয়া যাচ্ছে না। চাইনিজ জাল নামে একটা জাল এসেছে, যেটা কিনা একটু লম্বা টাইপের, সেই জায়গাতে করার ফলে হচ্ছে গিয়ে যে মাছ শেষ হয়ে যাচ্ছে। মাছ না থাকার ফলে যেটা হচ্ছে আস্তে আস্তে করে জলজ উদ্ভিদগুলো হচ্ছে গিয়ে যে ইম্প্যাক্টেড হচ্ছে, কারণ ওদেরও তো খাবার লাগবে, ওদেরও তো একটা ইসে লাগবে। তো সেইটা থেকে শুরু করে অলরেডি ধরেন হচ্ছে গিয়ে যে নাই, আগে যে পরিমাণে এসে দেখা গেলো 30-40% গায়েব হয়ে গেছে ওই জায়গার থেকে। তো এই যে জায়গাগুলো, এগুলোতে আসলে ধরেন ইনিশিয়েটিভ তো নিতে হবে আমাদের। আচ্ছা, ইনিশিয়েটিভ নিবে কারা? সরকার শুধু নিবে? আমাদের যেটা হচ্ছে গিয়ে যে দুইজনই বলছে, ওই ভাই বলছে, ইসে ভাই বলছে, রোকন ভাই বলছে যে মানুষ হতে হবে বা ইসে হতে। আমার যেটাই হচ্ছে গিয়ে যে সাইকোলজিক্যাল চেঞ্জেস খুবই জরুরি বিষয় আমাদের, এবং সেটা হচ্ছে গিয়ে যে আমরা যতই এই কথাবার্তা বলি, যতই পত্রিকায় বলি, কমিউনিকেশন মোডালিটি এত চেঞ্জ হয়েছে, আমরা কেন এখনও মানে ড্রাস্টিক্যাল লেভেলে একদম হচ্ছে গিয়ে যে বাচ্চাদের মধ্যে আমরা কেন কাজ করতেছি না? আমাদের মাথার মধ্যে এখন একটা লোককে ঢুকায় লাভ নেই, আমাদের মধ্যে কমার্শিয়ালাইজেশন এত বেশি, আমার গাছ কাটতে হলে আমি গাছ কাটবো, কেউ আইনগতভাবে আমাকে বাধা দিতে পারবে না। আমার বয়সী একজনকে বা 20-30-40 বছর বয়সে একজনকে মানসিক পরিবর্তন করা সম্ভবই না। এই জায়গাতে যদি আমরা বাচ্চাদের ইসে থেকে না কাজ শুরু করি, সেই জায়গাতে কোনোভাবে হবে না। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে এইটা একেবারে বাচ্চাদের লেভেলে সাইকোলজিক্যাল চেঞ্জের একটা বিষয় করতে হবে। এটাকে একটা সেন্ট্রাল লেভেলে একটা প্ল্যানিং করে সেটা নিয়ে কাজ করতে হবে। আমরা যত যেই ধরনেরই বলি, ছোট্ট দুইটাই করে বেশি দীর্ঘায়িত করব না, অনেকে আছে এখনও। ঢাকাতে আমরা যে ছবি তুলতে যাইতাম, আমার এই মুহূর্তে ধরেন বাংলাদেশে 723-এর বেশি প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। কোনোটা হয়তো 2 দিন ছিল, কোনোটা হয়তো এখানেই রেসিডেন্ট। আমার এর মধ্যে 420+ স্পিসিসের পাখি আমি ছবি তুলেছি, আর এর বাইরে বাঘের ছবিও আমি তুলেছি। বাট এই 420 স্পিসিসের ছবির মধ্যে ঢাকাতে আমি 4 বছর আগেও ধরেন 200+ স্পিসিসের পাখি তুলেছি। তার মধ্যে 2টা বড় জায়গা ছিল, কোনটা? একটা পূর্বাচল এরিয়া, একটা হচ্ছে গিয়ে যে আমাদের এই দিয়াবাড়ি এরিয়া, উত্তরা যে এক্সটেনশন। শুধুমাত্র পূর্বাচল থেকে আমার 120 কি 23 স্পিসিসের পাখির ছবি তোলা আছে, শুধুমাত্র পূর্বাচল থেকে। এখন যদি যাওয়া যায়, এখন ধরেন পূর্বাচলে যাই বা দিয়াবাড়িতে যাই, এখন মানে কিছুটা আমাদের হচ্ছে গিয়ে যে ধরেন মানে কান্না টাইপেরই পাই আর কি। কারণ হচ্ছে আমরা তো ছবি বাংলাদেশে আপনারা জানেন যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ওইভাবে কমার্শিয়ালাইজেশন বা কমার্শিয়াল কনভার্সন ওইভাবে নাই। মোস্টলি হচ্ছে গিয়ে যে প্যাশন ড্রিভেন, আর হচ্ছে গিয়ে যে যেহেতু যে লাইফস্টাইল যে ছবি তুলো, ওগুলো দিয়ে ধরেন হচ্ছে গিয়ে যে বাইরের ইটি হয় আর কি, কমার্শিয়ালাইজেশন হয় আর কি। বাট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বাংলাদেশে কমার্শিয়ালাইজেশনের সেক্টর খুবই কম। এই 2টা জায়গার থেকে ধরেন আমরা যাই ছবি তুলতে প্যাশন থেকে, ভালো লাগা থেকে। এই পূর্বাচলে যখন যাই তখন দেখি যে এইটা নিয়ে কথা বলার কেউ না, অনেক কথা বলি আমরা। কেন এটাকে রেস্টোরেশন বলতে হচ্ছে গিয়ে যে একটা কি প্ল্যানিং লেভেলে রাখা যেত না? গ্রাসল্যান্ডকে আমরা সবচেয়ে বেশি করি। গ্রাসল্যান্ড হচ্ছে গিয়ে যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিং পয়েন্ট অফ কার্বন। বিঘার পর বিঘা, মাইলের পর মাইল গ্রাসল্যান্ড, ও সবাই বলে এটার তো কোনো কাজ নাই, এইটার কী কাজ? এই টোটাল সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে কি যে আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জেসটা খুবই জরুরি, এবং সাইকোলজিক্যাল চেঞ্জেস আমরা যত ধরনের এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিই, আমরা অ্যাড বানাই, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না ওই অ্যাডটা আমাদের উপর মেন্টালি কোনো ইম্প্যাক্ট ফেলে, একদম ফেলে না। এইটাকে যদি করতে হয়, অবশ্যই আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে। বাচ্চাদের থেকে ওই যে একটা জেনারেশন যে তৈরি হচ্ছে, এই জেনারেশনগুলোকে যদি আমরা মডিফাই না করতে পারি, তাহলে এই সিচুয়েশনের, সেটা আমি রোকন ভাইয়ের পয়েন্টে বলি যে হচ্ছে গিয়ে যে নদী নালা এই সেই হাবিজাবি এগুলো হচ্ছে গিয়ে যে ঠিকঠাক হবে, নাকি হচ্ছে গিয়ে যে আমাদের ইকোসিস্টেম পুনরুদ্ধার হবে, কিচ্ছু হবে না। বাংলাদেশে যখনই আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কথা বলি, এবং আই এম জাস্ট ট্রাইং টু টেক অ্যাটেনশন ফ্রম ইমরান ভাই অলসো, বাংলাদেশে এটা ক্লাইমেট অ্যাকশনের থেকে এনভায়রনমেন্টাল জাস্টিসটা হচ্ছে মূল সমস্যা। কারণ এতগুলো আলোচনা যায় এখানে হলো, সব কিন্তু ঘুরে ফিরে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলোকে আমরা ধ্বংস করছি। তো সুতরাং যতটুকু ইকোলজি লস, এই যে আমরা বলছি না যে ইকোসিস্টেম সার্ভিসেসকে কীভাবে রেস্টোর করব, তো ইকোসিস্টেম সার্ভিসেস রেস্টোরেশন মানেই হচ্ছে যে ইকোলজি লস বর্তমানে আছে, এবং আমরা ইকোলজি লসের যদি ম্যাপিং করি কিংবা পিকচারাইজেশন করি, তাহলে আমরা দেখব এইটার স্পেসিফিক যদি আমি বলি, তাহলে আমরা বলবো যে আপনি ধরেন ফরেস্ট,
ফরেস্টের যে পরিমাণ ইকোলজি লস ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভে দেখলে তাহলে হিমালয়কে ধরে আপনার কথা বলতে হবে যে হিমালয়ের জলবায়ুর পরিবর্তন যেটা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে ফরেস্টের ডিগ্রেডেশন যা হচ্ছে, পাহাড় কাটার নামে কিছুদিন আগে একজন বন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, তারপর নির্বিচারে পাহাড় হত্যা করা হয়েছে, কক্সবাজার অঞ্চলে প্যারাবন টেরাবন সব আমরা খেয়ে ফেলছি, মানে লক্ষ লক্ষ একর, হাজার হাজার একরও নাই। তো সুতরাং এটা তো এনভায়রনমেন্টাল জাস্টিসের বিষয় এখানে আছে, কারণ এখানে একটা পলিটিক্যাল ইকোলজি আছে, একটা পলিটিক্যাল ইকোনমি আছে। তো সুতরাং এগুলোকে আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে ইমরান ভাই যেটা বলছেন যে ইট ইজ ট্রু যে ক্লাইমেট অ্যাকশনের কারণে কিংবা ক্লাইমেটিক কারণে আমরা যখন এই কনজারভেশন অ্যাক্টিভিটিসগুলো নিব তখন অনেক সময় অনেকে মার্জিনালাইজ হয়। কিন্তু আমরা দেখছি লোকালি যে প্ল্যানিংগুলো হচ্ছে সেই প্ল্যানিংয়ে যখন এটা ইন দ্য নেম অফ রেস্টোরেশন এবং ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, এই দুটো প্ল্যানিংয়েই আমরা যখন কাজ করি প্রথম ভিকটিম হয় হচ্ছে এই ন্যাচারাল রিসোর্সের সাথে ডিপেন্ডেন্ট যে জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা মার্জিনালাইজ করি। দিস ইজ ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সটাকে আমরা শেষ করে দিই, দুটো কাজ করি। এবং একই ক্ষেত্রে আমরা বলবো নদী এবং লেক নিয়ে তো বলার কিছু নাই। আমরা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের জায়গা থেকে আমরা গত বছর একটি সার্ভে করেছিলাম, আমরা দেখেছি যে বাংলাদেশে আজ থেকে 5-10 বছর আগেও যখন দূষিত নদী নিয়ে কথা হচ্ছিল তখন ঢাকার নদীগুলো এবং চিটংয়ের নদীগুলো নিয়ে দূষণের কথা বলা হচ্ছে। আমরা এটা পিকচারাইজ করে দেখলাম যে 56টি নদী বাংলাদেশের দূষিত নদী, এবং 56টি নদী মানে হচ্ছে যে 56টি জেলা উপজেলা শহর। দ্যাট মিনস অল সিটিজ আমরা শেষ করেছি, কিংবা সিটি আমরা এমনভাবে তৈরি করেছি যেগুলো নদীগুলোকে খেয়ে ফেলেছে। এটা ভাইস ভার্সা এখন সিচুয়েশন। একই ক্ষেত্রে হচ্ছে যে ওশান নিয়েও যদি আমরা কথা বলি, আমাদের দেশের ওশানিক যে ক্রাইসিসগুলো হচ্ছে এটা আমাদের কারণে হচ্ছে। আমাদের সবচেয়ে বড় যে ক্রাইসিসটি বর্তমানে আছে, আমরা খাদ্য উৎপাদনে আমরা বলছি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাচ্ছি, কিন্তু আমাদের খাদ্য উৎপাদনের সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে যে পানি সম্পদ ব্যবস্থাপনার মিসম্যানেজমেন্ট। বিশেষ করে এই বরেন্দ্র অঞ্চলে এখন যে খরা তৈরি হচ্ছে, এই বরেন্দ্র অঞ্চলে এই খরার পেছনে তো আমাদের সারফেস ওয়াটারে আমরা না গিয়ে আমরা গ্রাউন্ড ওয়াটারকে এমনভাবে ডিপ্লিশন করেছি, এবং এই ফারাক্কা হওয়ার কারণে আমরা জিকে প্রকল্প প্রথমে করেছি, তারপর সেটাও ফেল হয়েছে, কারণ সেটা শুধু প্রকল্পের উপর বেস করা হয়েছে। মেশিনগুলো এখন কাজ করে না, সম্পূর্ণ জায়গায় খরা তৈরি হয়েছে, ওই পুরো অববাহিকা এখন নষ্ট হয়ে গিয়েছে। এবং এটা নিয়ে আমাদের বন্ধু আছে রাসেল, একদিন ভালো কাজ করেছে ওই অঞ্চলটা নিয়ে, রোকন ভাইয়ের কাজ আছে সেটা নিয়ে। তো সুতরাং যখনই আমরা ইকোলজি লসের কথা আমরা বলি, সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ইকোলজি লসের ক্ষেত্রে এই এক্সিস্টিং যেই আরবান গভর্নেন্সগুলো আছে, স্পেশালি সিটিজের ক্ষেত্রে, কারণ ইকোসিস্টেম সার্ভিসের একটি হচ্ছে যে রিমোট এরিয়াতে কিংবা অন্য জায়গায় যে ইকোসিস্টেমটা আছে সেটাকে তো আমরা দেখবই, ইনক্লুডিং ফরেস্ট, ওয়াটার বডিজ এবং ওশেন। আরেকটি বড় ইকোসিস্টেম হচ্ছে ফাংশনাল, কিন্তু আমরা এটাকে এমফাসিস করছি না, দ্যাট ইজ সিটিজ। সিটি ইটসেলফ হ্যাজ এ মানে ভাস্ট ইকোলজি, এবং সারা ওয়ার্ল্ডের মাত্র 1% থেকে 2% জায়গার মধ্যে সিটিজ হচ্ছে কি, যদি আমরা স্পেশাল জায়গা থেকে দেখি সেখানে সিটিগুলো আছে, কিন্তু সারা ওয়ার্ল্ডের তো 50% প্লাস লোকজন সিটিতে বসবাস করে। তো সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জিং জায়গা যে এই সিটির ইকোলজি নিয়ে কি আমরা কতটুকু কনসার্ন। কারণ সিটির ইকোলজিটা কীভাবে ধ্বংস হয় আপনি দেখেন, ঢাকায় আজকে আমরা হিট ওয়েভের কিংবা এত পরিমাণ যে হিট ওয়েভ এবং গরমের কারণে আমরা বসবাস করতে পারছি না। এটার বড় কারণ হচ্ছে যে ঢাকার যখন 88-র বন্যার পরে আমরা এম্ব্যাঙ্কমেন্ট একটা দিয়েছি, মিরপুরের এম্ব্যাঙ্কমেন্টটা দিয়ে আমরা ঢাকাকে ড্রাই করলাম, এবং ঢাকাকে ড্রাই করার পরে উইদাউট এনি মনিটরিং অ্যান্ড এনি সর্ট অফ কী বলে রেগুলেশনগুলোকে ইম্পোজিশন না করার কারণে আমরা সকল ধরনের ওয়েটল্যান্ড আমরা ভরাট করে হাউজিং কোম্পানি করেছি। এবং এটা দেখিয়েছে কে? সরকারি সংস্থাগুলো প্রথমে দেখিয়েছে, উত্তরা, মোহাম্মদপুরের একটি বড় অংশ, তারপরে হচ্ছে এরপরে এটা দেখে ইন্সপায়ার হয়েছে পরবর্তীতে প্রাইভেট সেক্টর, এবং তারা খাল বিল নদী নালা সব দখল করেছে। এবং সারা বাংলাদেশের নদী নালা দখলদারদের যে লিস্ট, সেগুলোতে আমরা দেখি সরকারি সংস্থা যেরকমভাবে দায়ী, একইভাবে বেসরকারি আবাসন প্রকল্পগুলো দায়ী। এবং বেজার কথা বলা হচ্ছে যে তাদের যে ইপিজেডগুলো এখন বাংলাদেশের যে হটস্পটগুলো আছে সেগুলো নদীর অববাহিকায় করা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা একটি গবেষণা করেছি, দ্য স্টেটাস অফ এনভায়রনমেন্ট অফ গাজীপুর। সেখানেও আমরা দেখেছি যে গাজীপুরের 2030-এর যে ড্যাপের যে অপটিমাইজেশন করা হয়েছে, এখনই আমরা সেটা পার করে ফেলেছি গাজীপুরের আরবান অ্যাগ্লোমারেশন।
তো তাহলে এখন যদি এটাকে আমরা যদি না বন্ধ করি, কিংবা যে হু উইল বি দ্য মনিটরিং দ্য মনিটরস, নিজেরা ঠিক হইতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে গত 20 থেকে 25-30 বছর যে ডিগ্রেডেশনটা হলো, কিংবা এনভায়রনমেন্টাল ইনজাস্টিস তৈরি হলো, ইকোলজি লস হলো, সেটা একটা বড় কারণ হচ্ছে সরকারি দফতরগুলো নাকের ডগা এটা করা হয়েছে, এবং সরকারি দফতরগুলো এটা করেছে। ফিশারম্যানদের কথা আপনারা বলছেন, ঢাকা শুধু তুরাগের পারে 69টি ফিশারম্যান ভিলেজ আছে। আমরা এটা ডেমোগ্রাফিক সার্ভে করেছি, আমরা সোশিও ইকোনমিক সার্ভে করেছি, কারণ মিনিস্ট্রি অফ ফিশারিজ অস্বীকার করেছে। তাদেরকে ফিশারম্যান কার্ড দেওয়ার পরে বলছে যে আমরা জানি না এটা কোথায় আছে না আছে, এবং আমরা বলছি এখানে প্রায় 1 লক্ষ মানুষ টোটাল, এবং তারা আজকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তো একদিকে আমরা ইকোলজি রেস্টোরেশনের কথা, ইকোসিস্টেম রেস্টোরেশনের জায়গা থেকে এসডিজিকে আমরা টার্গেট করছি, কিন্তু এসডিজিও আমরা বাস্তবায়ন করতে পারছি না, কারণ এদেরকে পিছিয়ে রেখে তো আমরা উন্নয়নটা কিন্তু সম্ভব না। এবং এই ঢাকার মাঝেই এই শুধুমাত্র পলিউশনের কারণে আমি ঢাকার 70 থেকে 80টি গ্রামবাসীকে আমি 8 মাস বেকার রাখছি। 8 মাস বাধ্যতামূলক বেকার আছে বিকজ অফ পলিউশন। আপনি খেয়াল করে দেখেন। তো তাহলে ইকোসিস্টেম রেস্টোরেশনের ক্ষেত্রে আমরা মার্জিনালাইজ কমিউনিটি কিংবা আরবান ফিশার ফোকদেরকেও আমরা কীভাবে আনবো, মাথায় আনবো, এটা একটা বড় ইস্যু আছে। এবং এরা হচ্ছে নিজের জায়গা থেকে তারা রেস্টোরেশনের একটা বড় স্টেক হোল্ডার হিসেবে কাজ করে। এবং এই আরবানাইজেশন প্যাটার্নের ক্ষেত্রে আমরা কতটুকু ফেয়ারনেস আনছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ সিটি যখন যে অ্যাগ্লোমারেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেখানে আমার ফেয়ারনেস কতটুকু আছে, জাস্টিস কতটুকু আমরা এনশিওর করতে পারছি, কিংবা এটাকে আমরা মাথায় আদৌ আনছি কি না, সিটিগুলোকে শুধুমাত্র আমি কিছু র্যাটরিক এবং স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখছি। আজকে ঢাকা এক জায়গায় বড় আরবান রেজিলিয়েন্স হাব তৈরি করা হয়েছে। ঘুরে ফিরে আমরা ওখান থেকেও আপনারা দেখবেন যে কিছু গ্রিন সিটি, স্মার্ট সিটি, সাস্টেনেবল সিটি, এরপর এখন বলা হচ্ছে স্মার্ট সিটি তৈরি করা হবে। এটা তো প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী প্রত্যাশা, কিন্তু এটাকে তো অ্যাকচুয়ালাইজ করবে এই প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যখন অ্যাকচুয়ালাইজ করতে যায়, তখন এটা কেন কিছু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কেন এই ফেয়ারনেসগুলো, কতটুকু ওপেন স্পেস থাকবে, আরবান ইকোলজি কী থাকবে। আমি একটু পয়েন্ট আউট করে শেষ করতে চাই, ইভেন ড্যাপের ক্ষেত্রে আপনি দেখবেন যে সেন্ট্রাল ঢাকায় কোনো এগ্রিকালচার ল্যান্ড রাখা হয় নাই, কিন্তু সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল যেটা আছে সেখানে তো এগ্রিকালচার স্কোপ আছে। করাইল বস্তি থেকে শুরু করে আশেপাশে অনেক জায়গায় গিয়ে এগ্রিকালচার হচ্ছে না, আরবান এগ্রিকালচার হচ্ছে, এবং ঢাকার পেরি আরবান এরিয়াগুলো তো আর এগ্রিকালচার হচ্ছে, কিন্তু মাস্টার প্ল্যানে কেন আমার এগুলো থাকবে না? কারণ হচ্ছে যে কেন আমি শুধুমাত্র ছাদ কৃষিকে এমফেসিস করবো, অন্য জায়গায় এমফেসিস করবো না? তাহলে এই জায়গাতে আমি মনে করি যে এই যে ট্রান্সফরমেটিভ সোসাইটিতে আমরা বর্তমানে একটা ফেজে আছি, সেখানে ফেয়ারনেসটাকে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি, সেটা যদি মাথায় থাকে, আমরা রাখতে পারি, তাহলে আমরা ইকোসিস্টেম লসটাকে রেস্টোরেশনের ক্ষেত্রে আমরা একটি বড় ভূমিকা রাখতে পারবো। এটি একটা। আর দ্বিতীয় হচ্ছে এই গ্রেট রকন ভাই যেটা বললেন যে বড় জলবায়ু পরিবর্তন, সেটা হয়তো আমরা মাথার উপরে রাখতে পারি, কিন্তু ইট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, নট ক্লাইমেট জাস্টিস, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। তৈরি আমাদের রাষ্ট্র কাঠামো তৈরি করেছি আমরা, সেটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কিন্তু পৃথিবীতে একমাত্র যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এবং সেটা সম্ভবও না কোনোদিন আনটিল পৃথিবী সার্ভাইভ করে, সেটা হলো প্রকৃতির বাউন্ডারি। আমরা যখন মুশকিলটা হলো যে আমরা আমাদের সীমিত জ্ঞান, মানুষের সীমিত জ্ঞান দিয়ে যখন প্রকৃতির নলেজকে যখন কন্ট্রোল করতে যাই, এবং সেটাকে আমরা অ্যাবসোলিউট বলে যখন আমরা ক্লেম করি, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য হোল ড্যামেজ অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যখন স্বীকৃতি দিতে শুরু করব যে আমার নলেজটা খুবই সীমিত, গ্লোবাল নেচার সিস্টেমের 0.00005% আমার নলেজ নাই, তখনই কিন্তু আমার প্ল্যানিংটা ক্লোজ টু দ্য পারফেক্ট না হলেও কাছাকাছি যেতে পারে। কারণ আমি যখন বলেই দিচ্ছি যে পদ্মা সেতু হলেই আমার সমস্ত সমস্যার সমাধান, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য হোল ড্যামেজেস। তো মূলত আমরা যদি দেখি যে পুরো গ্লোবাল আজকে ক্লাইমেট চেঞ্জ বলি বা এনভায়রনমেন্টাল ইনজাস্টিস বলি, যেটাই দেখতে পাচ্ছি, সেটা মূলত 3টা ডি এর কারণে আমরা আটকে আছি। আমরা যখন কোনো কিছু অর্থনৈতিকভাবে কিছু কাজ করতে যাই, তখন এটাকে আমরা ডেভেলপমেন্টের একটা মানে ডোকো ড্রামা বলি, আমি অনেক সময় ডেভেলপমেন্ট ড্রামা দিয়ে আমরা শুরু করি, সেটা আমাদের একটা ইকোলজিক্যাল ড্যামেজ নিয়ে আসে। সেই ইকোলজিক্যাল ডেভাস্টেশনটা আবার আমাদের লাইভলিহুড এবং ইকোনমিক ডিগ্রেডেশন করে, আবার সেটাকে রেস্টোর করার জন্য আবার আমি ডেভেলপমেন্ট করি। এই পুরো ফাঁদের ভিতরেই কিন্তু আমরা চলছি সারা পৃথিবীর এই ক্লাইমেট চেঞ্জ বলি বা আমাদের ন্যাচারাল ডিগ্রেডেশন বলি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যেটা, সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যাচারাল রিসোর্সকে আমরা যদি কমপ্লিট পিকচারের ভিতরে না নিয়ে আসতে পারি, ততক্ষণ পর্যন্ত এই সাইলো আলোচনাগুলো সাইলো থাকবে। সুন্দরবনের
আপনি যদি আজকে ভারতীয় সুন্দরবনে কোনো কারণে ড্যামেজ হয়, বাংলাদেশের সুন্দরবন ভালো থাকার কোনো কারণ নেই। আপনি যদি গঙ্গাতে প্লাস্টিকের পলিউশন গঙ্গাতে হয়, সেই ড্যামেজ আমার সুন্দরবনে করবে, বঙ্গোপসাগর পর্যন্ত সেই ড্যামেজ আসবে। সুতরাং আপনি বিএসএফ বা বিজিবি আপনার বর্ডারে একজনকে রাখতে পারেন স্টেট সিকিউরিটির জন্য, কিন্তু আপনি প্লাস্টিকের এই ফ্লো ঠেকাইতে পারবেন না। সাতক্ষীরা দিয়ে যখন এয়ার পলিউশন ভারত থেকে বাংলাদেশে আসে, বিশেষ করে ড্রাই সিজনে, সেটা আপনি কিন্তু চাইলেও এখানে যতই আপনি কামান ফিট করেন সেই বাতাস কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত এই রিয়েলিটিগুলো আমরা রিকগনাইজ না করব, ততক্ষণ পর্যন্ত কোনো ন্যাচারাল এই ডিগ্রেডেশনের প্রবলেম বা ইকোসিস্টেম রেস্টোরেশনের এই প্রবলেমগুলো সলভ হবে না। এবং প্যারিস চুক্তিতে মেজর প্রবলেমটা ছিল যে আমরা স্টেট টু স্টেটের একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু স্টেটের আন্ডারে যেসব মাত্র 57টা কোম্পানি সারা পৃথিবীর 80% কার্বন এমিট করতেছে, তাদেরকে অ্যাকাউন্টেবল করার আমরা কোনো টাইম বাউন্ড মেকানিজম সেখানে এনশিওর করি নাই। এবং আমরা এটা স্বীকৃতি দেই বা না দেই, পৃথিবীর এরা অনেক ক্ষেত্রে এই কোম্পানিগুলো রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী। তো এখন এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা ইকোসিস্টেম আমরা কতটুকু আমরা অ্যাডাপ্টেশন করব, প্রশ্নটা দাঁড়াচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে 2026-এর পরে আর আমাদের অভিযোজনও কাজ হবে না, যে গতিতে পৃথিবীর কার্বন এমিশন হচ্ছে। তার মানে হলো অভিযোজনের নামে আমাকে যে কথাগুলি বলা হচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা আসলে কি একটা ফেক সলিউশনকে কিন্তু আমরা প্রমোট করছি কিনা, দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। আমি আমার পুরো পৃথিবীর ভিকটিম রাষ্ট্রগুলো হলো এলডিসিতে হলো আমার নলেজ, আমার প্রিয় ভাই নিজের, আমি মনে করি যে ওনারা হলো আমাদের সিম্বল হবে, কারণ এই ডিজিটাল ওয়ার্ল্ডে একসময় এই রাষ্ট্রগুলি কেমন ছিল এটা কিন্তু আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না, ডিজিটাল ওয়ার্ল্ডেই খুঁজে পাবেন বাংলাদেশ কেমন ছিল। তো এই এভিডেন্সগুলো ওনারা জেনারেট করছেন ওনাদের নিজস্ব এফোর্টে। আমি তাদেরকে আসলে আমার চেয়ে বেশি স্যালুট করি। আমরা আসলে কিছুই করছি না ওনাদের তুলনায়, কারণ এই ফটোটাই দেবে যে একসময় আমার এখানে কাকাতুয়া পাখি ছিল, এটাই আমি একসময় ইতিহাস বলবে। আমাদের সভ্যতাগুলোর যদি আমি আজকে হিস্ট্রি দেখি, এক মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতার ধ্বংসের মূল কারণ ছিল স্যানিটেশন সিস্টেম আপনার নষ্ট হয়ে যাওয়া, হরপ্পার রাজধানী। তো সেইটার ইতিহাস থেকে কিন্তু আমরা কোনো শিক্ষা নিচ্ছি কিনা। মায়া সভ্যতা ধ্বংস হয়েছিল 300 বছর, তারা একজন আরেকজনের একটা জাতি আরেকটা জাতি ফাইট করছে, ড্রটের কারণে যে ক্রাইসিস হয়েছিল। আমরা উত্তরাঞ্চলে যখন আমার উত্তরবঙ্গে আমার যখন মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি আসলে আমি চিন্তা করছি কিনা যে সামনে যখন ধানের উৎপাদন কমে যাচ্ছে, ইরিগেশন কস্ট হাই হচ্ছে, সেখানে আমরা কী সলিউশন ফোকাস করছি। এবং নেচার বেসড সলিউশন বলি বা লোকালাইজ সলিউশন বলি, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমার বিদেশি ফরেন ফান্ড আমি যখন চাই, আমি কিসের ভিত্তিতে চাচ্ছি, আমি কি তার নলেজের ভিত্তিতে চাচ্ছি না আমার নলেজের ভিত্তিতে চাচ্ছি। দিস ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট। আমি আরবান রেজিলিয়েন্সের কথা বলছি, ঢাকা সিটি অ্যাকশন প্ল্যান, ঢাকা সিটি হিট অ্যাকশন প্ল্যান কেন আমাকে ইউকে বেস বা ইন্ডিয়ার দিল্লি বেস অর্গানাইজেশন করবে? দিল্লির কাছ থেকে নিতে পারি, যেহেতু দিল্লি ভিকটিম, নলেজটা নিতে পারি যে হাউ টু ডু দ্য। আমার জানি ইন্ডিয়াতে হিট অ্যাকশন প্ল্যান করেছে, বাট আমার লোকালাইজ নলেজটাকে কেন আমি সিস্টেম ডেভেলপ করছি না? আমি যখন বিদেশি কোনো প্রযুক্তি বা বিদেশি টেকনোলজি ভিত্তিক কোনো নলেজ সিস্টেম আমি যখন সলিউশন প্রমোট করি, রেস্টোরেশনের বলি, যা কিছু বলি, সেই নলেজটা যে লোকালাইজ কমিউনিটির নলেজ বেস না থাকে, আলটিমেটলি এই প্রজেক্ট শেষ, আমার রেস্টোরেশনের লং টার্ম সাস্টেনেবিলিটি এন্ডিং। সো দিস ইজ ফান্ডামেন্টাল বেশি ইম্পর্টেন্ট হলো আমি মনে করি যে আমার নলেজ সিস্টেমটাকে 100% আগে লোকালাইজ করতে হবে যদি আমি রিয়েলি কমিউনিটি লেড অ্যাকশানে যেতে চাই। এবং সেকেন্ড বিষয় আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটাতে আমরা কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জের ভিতরে আছি। আমি এখান থেকে বের হয়েই হয়তোবা যখন আমার পার্সোনাল লাইফের কনজামশন প্যাটার্নে আসি, তখন কিন্তু আমি প্লাস্টিককে যেভাবে ওন করি, আমি যেভাবে ফসিল ফুয়েলকে চরমভাবে বার্ন করছি, আমি কি আসলে ব্যক্তিগতভাবে আমার এটা অগ্রাধিকার কিনা, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ভেরি ইম্পর্টেন্ট আমাদের বিহেভিয়ার চেঞ্জে। আমরা বলি যে আমি ভাই এটা পারলাম না, আমরা কি কখনো এখানে এরকম আসি যে আমাদের কেউ কারো প্লেনের ফ্লাইট মিস হয়েছে? কেন মিস হয় না? আমাদের ফ্লাইটটা মিস হয় না কেন? কারণ দিস ইজ দ্য আটমোস্ট প্রায়োরিটি। মানে হলো যেটা সরকার বলছে না এই যে অর্থের কারণে করতে পারলাম না বা এই কারণে করতে পারলাম না, দিস ইজ ফান্ডামেন্টালি রং, এটা আমার অগ্রাধিকারে নাই।
তো সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রকৃতি যে মেইন সোর্স অফ রিসোর্সেস, আপনি ইকোনমিক এই বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিংয়ের ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য এলিমেন্ট ন্যাচারাল রিসোর্স থেকে আসছে, ওইটাকে যতক্ষণ পর্যন্ত ট্যাক্সই আমরা বলছি চেঞ্জ ইনিশিয়েটিভ থেকে, যেটা এবার বাজেট ট্র্যাকিং আমরা বলেছি যে আমাদের 2050-এ ট্যাক্সই সমৃদ্ধি 2050 রোডম্যাপ প্রণয়ন করতে হবে। ওটাকে মাথায় রেখে আমাদের কোন জায়গায় গাছ থাকবে কোন জায়গায় থাকবে না, এখন মাত্র 10% ক্লেম করা হয় ফরেস্ট আছে, এবং 2030-এর ভিতরে যদি 30% আমরা ফরেস্টে না যেতে পারি, বাংলাদেশ রাষ্ট্র টিকবে না। যে কথাটা আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই, আমরা ভুলে চাই বাংলাদেশ একটা দ্বীপ, একটা দ্বীপ কিন্তু আইল্যান্ড, এটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল কোনো আদি নিবাস না, লাইক আফ্রিকার কোনো স্টেটের মতো। সুতরাং আমরা এখানে যখন উন্নয়নের কাঠামো তৈরি করতেছি, এই দ্বীপের চিন্তাটা মাথায় কাজ করে কিনা, দিস ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। একটা দ্বীপে আপনি মহেশখালী দ্বীপে যে কি আপনি 10 তলা বিল্ডিং তুলতে পারবেন, কয়টা তুলতে পারবেন, বা সেন্ট মার্টিনে, এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তায় আসা উচিত। এবং ন্যাচারাল রিসোর্সের যেখানে আজকে দেখেন আমার চিটাগাঙে সিলেটে কেন বা জলাবদ্ধতা হবে, এটা তো হওয়ার কথা না, কারণ আমরা উন্নয়নের নামে পাহাড় কেটে ওটাকে ড্রেজিং সিস্টেম ধ্বংস করেছি। মানে আমাদেরকে আবার রেস্টোরেশনের যে জায়গাটাতে আসি, অনেকটা বলি, আমি প্রায়ই বলি যে ভিক্ষা চাই না আমার কুত্তা খা দেওয়ার মতো অবস্থা। ভাই উন্নয়ন দরকার নাই, আগামী 10 বছর আমার কোনো বড় অবকাঠামো দরকার নেই, আমার ন্যাচারাল রিসোর্স যা আছে এটাতে কনজারভেশনে আমরা ফোকাস করি। আমরা যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমরা ভাই উন্নয়ন থেকে মাপ চাই। এখন আমাদের আরবান হিটল্যান্ড থেকে রক্ষা করতে গেলে আমার আরবানাইজেশনে আছে, যে কথাটা আসলো, ঢাকার ওই সাইডে বোটানিক্যাল গার্ডেন আছে, আমার এই সাইডে বোটানিক্যাল গার্ডেনের মতো কোনো গার্ডেন আজকে উত্তর পাশে এই পাশে নাই কেন, আমার পূব পাশে আমার আজকে আপনার 25 একর জায়গা আমি পাচ্ছি ট্যানারি, যেটা সাভারে নিয়ে যাচ্ছে, তো সেখানে কেন আমি একটা সরকারি একটা বনায়ন আমি তৈরি করব না? এটা তো অ্যাভেলেবল ল্যান্ড আছে। আমার পূর্বাঞ্চলে কেন ডেডিকেটেড বা বসুন্ধরাতে ডেডিকেটেড কোনো ল্যান্ড আমি রাখতে পারলাম না, যে দিস ইজ দ্য অনলি ফর গ্রিনারি ফরেস্টেশন থাকবে, যে লাইক 5 একর জায়গা বা 10 একর জায়গা, এই জায়গায় তুমি হাত দিতে পারবে না, এটাকে রিজার্ভ ফরেস্ট থাকবে, এটা বাংলাদেশ সরকারের থাকবে। সো দিস ইজ ফান্ডামেন্টালি এরকম ডেডিকেটেড যদি কিছু এফোর্ট আমরা নিতে পারি, এবং একই সাথে ওয়েস্ট ম্যানেজমেন্টকে, আমাদের প্লাস্টিক ওয়েস্টকে আমরা যেটা দেখিয়েছি যে বর্জ্য প্লাস্টিক কোম্পানিগুলো ডাম্পিং করতেছে বাংলাদেশে এসে বা এই অঞ্চলে এসে, ইউরোপে তো তাদেরকে পেনাল্টি দিতে হচ্ছে $100 মিলিয়ন, তো তারা কেন কোকা কোলা বা আমাদের কোম্পানিগুলো এসে ডাম্পিং করবে? সুতরাং এখানে আমি মনে করি পলিউশন ট্যাক্স খুব দ্রুত ইম্পোজ করা উচিত প্রত্যেকটা এই ওয়ান টাইম প্লাস্টিক এবং ক্ষেত্রে, আমরা কার্বন ট্যাক্স ইম্পোজ করা উচিত, এবং একই সাথে আমি মনে করি যে ফাইনালি পরিবেশ অধিদপ্তর তাদের বাস্তবে আসলে ক্ষমতা, আমরা সব কিছু পরিবেশ অধিদপ্তরের জন্য দায়ী করি। এখন আপনি বুড়িগঙ্গা নদীর উপরে যদি র্যাবের র্যাবের যদি জোনাল আপনার বানান, এটা তো পরিবেশ অধিদপ্তর কী করবে? তার কি গাড়ে মাথা দুইটা নাকি? অ্যান্ড এনার্জি মিনিস্টার ইটসেলফ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তো এখন এনার্জি মিনিস্ট্রি যখন কোল বেস পাওয়ার প্ল্যান্ট করতে চায়, তখন কি তাকে আটকানোর ক্ষমতা পরিবেশ অধিদপ্তর থাকবে? তো সুতরাং আমি সর্বশেষ এই কথাই বলতে চাই যে আমরা প্রাণ ও প্রকৃতিকে যদি আমরা আটমোস্ট প্রায়োরিটি দেয়, এবং এইটাই আমার প্রধান, বাকিটা ওইটাকে কেন্দ্র করে আমাকে এই জিডিপি বেস যে গ্রোথ সিস্টেম, এটাকে হোললি অ্যাবান্ডেন্ট মানে আমাদের রিডান্ডেন্ট ডিক্লেয়ার করে আমরা যদি টেকসই সমৃদ্ধিতে ফোকাস না করি, আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। আমি এখন আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেককে, তিনি কথা বলবেন, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক। এরপরে আমরা আসফিয়া সুলতানের কাছে যাব এবং তারপরে শেষ করব। গ্লোবাল ওয়ার্মিং, সি লেভেল রাইজ, বাংলাদেশ 1/3 ডুবে যাবে, এরকম একটা গ্রুপ অফ পিপল এর চিন্তা করে, আমি ঠিক তার উল্টা চিন্তা করি। আমি মনে করি বাংলাদেশ কখনো ডুববে না, কারণ এই বাংলাদেশ ছিল কিন্তু সমুদ্রের নিচে, এই বাংলাদেশ ল্যান্ড এটা কিন্তু সমুদ্র ছিল। যখন টেকটনিক প্লেটের ঘর্ষণে যখন হিমালয় পাহাড় সৃষ্টি হলো, তখন বাংলাদেশ সমুদ্রের নিচে, এবং সেডিমেন্টেশনের জন্যই পলি জমে 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 বাংলাদেশের জন্ম। তাহলে যেই ভূমিটা সমুদ্রের নিচে থেকে পলি জমে এই লেভেলে আসছে, এখন সমুদ্র আরও যখন সি লেভেল রাইজ করবে, আমার কিন্তু পলিও আরও জমবে। তো সেই জন্য ইটস এ ডাইনামিক প্রসেস, আমরা শুধু একদিক দেখলে হবে না,
আর আমরা এখনও আমাদের কোনো মেজারমেন্ট সিস্টেমই নাই যে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল এটা কি ক্রমশ নিচে যাচ্ছে না উপরে আসছে। এটা নিচে যাচ্ছে, বিশেষ করে খুলনা অঞ্চল ইটস এ ভেরি জিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি রিসেন্ট ডিপোজিট। এটা নর্মালি এটা কিন্তু সেটেল করছে, এটা সেটেল করছে। আবার আমাদের যে বললাম যে সেডিমেন্ট পলি সেটা এটাকে কম্পেনসেট করে আমরা কিন্তু একটা ব্যালেন্স করে রাখছে। তো এই জন্য বলি যে আমি একটু ভিন্নভাবে দেখি, ওইটা নিয়ে আমাদের চিন্তা নেই। আরেকটা জিনিস, এই বিষয়গুলো আমি আমাদের বিখ্যাত যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন বাইরে এনভায়রনমেন্টাল ইস্যুতে, ওনাদের সাথে যখন আনঅফিসিয়ালি আলাপ করি যে আমাদেরকে স্যার আমাকে বুঝান যে এটা কিভাবে হলো, তখন এক পর্যায়ে বলে কি, আরে শোনেন আপনি যেটা বলতেছেন ওইটাই ঠিক, আমরা এগুলো না বললে আমাদের গ্র্যান্ট আসবে না। মানে আমরা আমাদের ভালনারেবিলিটিটাকে পুঁজি করে আমরা ব্যবসা করছি, ভালনারেবিলিটি থেকে আমরা কি করে মুক্ত হব এটা আমাদের চিন্তা না, আমরা এটাকে বিক্রি করছি ওই ডোনারদের কাছে, এবং বিক্রি করে যে টাকাগুলো আমরা আসছে কিছু নট সাফিসিয়েন্ট যেটা, সেটাকে কিন্তু আজ পর্যন্ত আমরা খরচ করতে পারি নাই। আমাদের ক্লাইমেট চেঞ্জ ফান্ডের টাকা খরচ হয় না, আমাদের যে কার্বন ট্রেডিং যেটা, এই টাকা বাংলাদেশ সরকার আমরা খরচ করতে পারি না। আমরা এই বিষয়গুলো আমার মনে হচ্ছে আমাদেরকে কিন্তু টু দি পয়েন্ট ক্লিয়ার পিকচারটা আমাদের জনগণের সামনে, আপনারা যারা বিশেষ করে মিডিয়ার সাথে আছেন, এই বিষয়গুলো নিয়ে আমার মনে ক্লিয়ার পিকচারটা আমাদের আসা উচিত। আমরা বাংলাদেশ নিজেরা গরিব সেজে, নিজেরা ভালনারেবল সেজে বাইরে থেকে টাকা আনবো, সেই টাকা আমরা ভাগ বাটোয়ারা করে খাবো ডেভেলপমেন্টের নামে। আমরা উনি যেটা বললেন, আমি ওনার ওই 99% কথার সাথে একমত, যে উনি যেটা বললেন শুধু ওইটার সাথে আমি একটু যোগ করতে চাই যে উন্নয়ন লাগবে না, কনজার্ভ করেন না। উন্নয়ন লাগবে না বলি না, আমি বলি যে উন্নয়ন যেটুকু লাগবে করে সেটা সাস্টেনেবল উন্নয়ন করে। আমাদের ইন দ্য নেম অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছি না। কারণ সাস্টেনেবিলিটিটাকে আমরা ডিফাইন করি কীভাবে? সাস্টেনেবিলিটি হচ্ছে সেটা যেটা ফিউচার জেনারেশনের কোনো রকমের কোনো হার্ম না করে আমি এখন করতে পারি, তো সেটাতে তো অসুবিধা নেই। ইফ ইট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট তাহলে কিন্তু সে উন্নয়ন আমার পরিবেশের ইকোসিস্টেমের কোনো ক্ষতি করে না। আমাদের এখানে ঠিক উল্টাটা হচ্ছে। আমরা যে এসডিজি যে 2030-এর মধ্যে যখন রিপোর্ট পাঠাই, হচ্ছে ওইটাগুলো দেখলাম আমরা অনেক ম্যানিপুলেট করে পাঠাই, তারপরেও আমাদের অবস্থা খুব খারাপ। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে খারাপ ছিল না, তো ভালোই ছিল, কিন্তু এসডিজিতে আমরা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছি। তো আমি বিষয়টাকে একটু দেখি যেভাবে, এই বিষয়টাকে একটু ম্যাক্রো এই দুই ভাগে ভাগ করে দেখতে চাই। ম্যাক্রো লেভেলে হচ্ছে গ্লোবাল যে কার্বন ইমিশন বিবেচনা করলে বাংলাদেশে আমরা পার ক্যাপিটা কার্বন এমিশন ইটস ভেরি নেগলিজেবল, বাট এই দিয়ে তো আমরা আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কারণ কার্বন এমিশনের আমরা যদি বলি যে আমাদের ভাগে আরও তো বেশি আমরা করতে পারি, কিন্তু এটা একটা লোকাল ইম্প্যাক্ট আছে। আমাদেরকে আরেকটা জিনিস বিচার করতে হবে যে আমরা বাংলাদেশটা ল্যান্ড অনেক ছোট এবং এখানে অনেক ঘনবসতি, কাজেই আজকে আমি যদি গ্লোবাল চিন্তা করি, আজকে আমার ঢাকা বিশ্বের 1 নম্বর পলিউটেড সিটি হয় বা দিল্লি 1 নম্বর হয়, তাইলে এই যে দিল্লি বা ঢাকা এটা কি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মেইনলি হচ্ছে? তা না, গ্লোবাল ওয়ার্মিংয়ের কন্ট্রিবিউশন এখানে কম, লোকাল ইফেক্টটা এখানে অনেক বেশি। আপনি ঢাকা শহরে আমরা যখন টেম্পারেচার দেখি, রমনা পার্কের পাশে আর মতিঝিলের পাশে 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার ভ্যারি করে যাচ্ছে। এই যে হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, এখানে গ্লোবাল কন্ট্রিবিউশন খুব কম, লোকাল কন্ট্রিবিউশনটা হচ্ছে ম্যাক্সিমাম। আমাদের 2015-তে পরিবেশ অধিদপ্তরের একটা স্টাডিতে দেখা গেছে ঢাকা শহরে যে এয়ার পলিউশনের 58% হচ্ছে ঢাকার আশেপাশে যে ইটের ভাটাগুলো আছে সেগুলো হচ্ছে কারণ। আর আমাদের যে কনস্ট্রাকশন হয়, রাস্তাঘাট, বাড়িঘর, এগুলোতে আমরা ওই যে ডাস্টগুলো হয়, এটা একটা বড় কারণ। অথচ আমরা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে গাড়ির ধোঁয়াটা হচ্ছে নাম্বার 1 কজ, কিন্তু গাড়ির ধোঁয়া একটা কারণ, বাট সেটা 1 নম্বর কারণ হচ্ছে না। তো এই বিষয়গুলো আমি বলছি যে লোকাল যে ইম্প্যাক্ট, এটা আমাদেরকে
পুরা বিবেচনা নিতে হবে। যেটা এই আরবানের কথা যেটা আসছে ড্যাপের, আমি একটা মন্ত্রী মহোদয় ছিলেন, মেয়র মহোদয় ছিলেন, একটা প্রোগ্রামে ড্যাপ নিয়ে আলোচনা হচ্ছে, ওখানে আমি শুধু বললেন যে আমাদেরকে ওনারা গর্ব করছেন যে 20% ল্যান্ড আমরা ড্যাপে এগ্রিকালচারাল ল্যান্ড হিসাবে রাখছি। তখন আমি বললাম যে খুব ভালো, আমি বললাম স্যার এটা একটা কাজ করে 20% ল্যান্ড যেটা এগ্রিকালচারাল ল্যান্ড, এটা আপনি আমার কিছু যে কোনো সময় এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ফ্রম এগ্রিকালচার টু রেসিডেন্সিয়াল বা ইন্ডাস্ট্রিতে কনভার্ট হয়ে যাবে। আপনি ফিক্স করে এই 20%কে আপনি আরবান ফরেস্ট ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার করেন, এবং এই আরবান ফরেস্ট ল্যান্ড হিসাবে থাকলে এইটা আর কখনো কনভার্ট হবে না, এবং এগ্রিকালচার আমাকে অত হেল্প করে না, মানে কার্বন অ্যাবজর্ব করার জন্য আমার এগ্রিকালচার আমাকে হেল্প করে না, হিট অ্যাবজর্ব করার জন্য এগ্রিকালচার খুব মিনিমাম হেল্প, বড় এগ্রিকালচার কিন্তু আরও আপনার ওই যে আমার কার্বন ইমিশন করছে। আমি আজকেও একটা দেখলাম যে যত ক্রপ আছে তার মধ্যে মানে রাইস যেটা, এটা সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে এটা তো কাজে আমি এগ্রিকালচার ইজ নট দ্য সলিউশন, আরবান ফরেস্ট ইজ দ্য সলিউশন। আমরা কিন্তু এটা বলার পরে আর দুইটা কারণে আরেকটা কথা বলছিলাম ড্যাপের, যে 35 সালের মধ্যে 1 লক্ষ লো ইনকাম পিপলের জন্য পূর্বাঞ্চলে বাড়ি বানানোর প্রোগ্রাম আছে ড্যাপে। তা আমি বললাম যে আপনি 35 সালের মধ্যে 1 লক্ষ বাড়ি বানাবেন, মন্ত্রী মহোদয়কে বললাম যে আপনি 1 লক্ষ বাড়ি বানাবেন, 1 লক্ষ বাড়িতে ম্যাক্সিমাম কত 5 লক্ষ লোক থাকবে, আপনার ঢাকা শহরে বস্তিবাসী আছে 40 লক্ষ, তাহলে আপনি 35 সালে গিয়ে 5 লক্ষ লোককে অ্যাকোমোডেশন দেবেন, আর 35 লক্ষ লোক কী করবে? আপনি কিভাবে হাউজিং প্রবলেম সলভ করবেন? আবার গভর্নমেন্ট পলিসি হচ্ছে 2030-এর মধ্যে হাউজিং ফর অল। আবার হাউজিংয়ের সমস্যা হলো 97-তে গভর্নমেন্টের আশ্রয়ণ প্রকল্প শুরু হলো, 97 থেকে পরবর্তী 10 বছরে যে হাউজিংগুলো দিছে সব টিনের বাড়ি। এই টিনের বাড়িগুলো যখন 2010-এর দিকে যখন একটা সার্ভে করে দেখা গেল, তখন একটা বাড়িও নাই, সব আবার সে নষ্ট হয়ে গেছে। টিনের বাড়ি এত বছর থাকে না। তাইলে আপনি দিচ্ছেন একটা টেম্পোরারি হাউস, আপনার পলিসি হচ্ছে বাংলাদেশ জন্মের পর থেকেই যে স্লোগান হচ্ছে হাউজিং ফর অল। আপনি হাউজিং ফর অল স্লোগান দিয়ে আমি বলছি এটা আপনি কোনো দিন এটা সলভ করতে পারবেন না। আপনাকে এই জন্য আমি একটা প্রতিষ্ঠান গবেষণা, আমার স্লোগান হচ্ছে সাস্টেনেবল হাউজিং ফর অল। ইফ ইউ গো ফর সাস্টেনেবল হাউজিং দেন ইউ ক্যান সলভ দ্য হাউজিং প্রবলেম। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের, আমি বলবো যে এই যে ম্যাক্রো লেভেলে আসলে ইটস এ পলিটিক্যাল ডিসিশন ছাড়া আমরা কেউ কিছু করতে পারবো না। ম্যাক্রো লেভেলে আপনার আমার কিছু, আমরা শুধু বলতে পারি এটা করতে হবে, এটা করতে হবে, এটা আমরা 50 বছর থেকে বলছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এটা আমি বলবো যে মাইক্রো লেভেলে আমি আপনার কিছু করার আছে, এই জিনিসটা উপলব্ধি করে আমি নিজে একটা প্রতিষ্ঠান করে আমি এখন এটা আমার সেক্টরে, আমি যে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে হাউজিং সেক্টরে আমি হচ্ছি অ্যাক্টিভিস্ট, যে বাংলাদেশে ইটের বিরুদ্ধে সংগ্রাম করে, এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে 2018 জানুয়ারিতে আমি প্রথম এই যে ইট বন্ধ এবং কংক্রিট ব্লক চালু করা, এটা আমি করছি, এবং আমি এটা নিয়ে এখনও কাজ করছি। আমি যদি শুধু এটুকু বলি যে ইট আমাদের জন্য কত খারাপ, ইট প্রতি বছর আমাদের 1% এগ্রিকালচারাল ল্যান্ড লস করছি আমরা। বাংলাদেশে পার ক্যাপিটা এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে অনলি 10 to 12 ডিসিমেল, ওয়ারাজ ইন্ডিয়াতে হচ্ছে 44 ডিসিমেল। সেই ইন্ডিয়া, ত্রিপুরা, তারা কৃষি জমি টপ সয়েল দিয়ে ইট তৈরি করতে দেয় না, আমাদের দেশে আমরা ইট তৈরি করে ইট ত্রিপুরাতে আমরা এক্সপোর্ট করছি। আর এটা পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ, আর এটা ডিফরেস্টেশনের একটা অন্যতম কারণ। একটা চ্যানেল বাংলা ভিশন আর টিভিতে লক্ষ্মীপুর জেলার 200 ইটের ভাটার উপরে একটা প্রতিবেদন প্রকাশ করে দেখা গেল 200 ইটের ভাটা 100%ই কাঠ, ফুয়েল, উড হিসাবে ফুয়েল ব্যবহার করছে। তাহলে এই যে আমাদের দেশে, একটা দেশে আমরা বলে যে 25% ফরেস্ট থাকা দরকার। আমি আমার যে অ্যানালাইসিস জাজমেন্টে, যেহেতু আমরা অনেক ছোট দেশ, ডেন্সলি পপুলেটেড, আমার এখানে 25% ইজ নট এনাফ, আমার এখানে মিনিমাম 30% থাকা দরকার, সেখানে আমার অর্ধেকও নাই। তারপরেও আমি কোনো রকমের কোনো বাধা নাই, আমি ইট গাছ পোড়ায় আমি ইট করছি, ইট পড়ায়া ইট তৈরি করছি। তো এই যে বিষয়গুলো, এগুলো আমি কি করব? এখানে একজন বলছেন যে সরকারি এবং বেসরকারিভাবে
যে বেসরকারি আবাসনও দায়ী ঢাকা শহরের এই যে মাটি। আমি বেসরকারি আবাসনকে কোনো দায় দেখি না আমি, কারণ বেসরকারি একটা আবাসন প্রতিষ্ঠান আজকে বসুন্ধরা যে এটা করলো, বসুন্ধরা তো সরকার থেকে পারমিশন নিয়েই করছে, সরকারের অ্যাপ্রুভাল নিয়েই করছে। তাইলে সরকার যদি অ্যাপ্রুভাল দেয় বসুন্ধরাকে, তা আমি বসুন্ধরাকে দায় দেব কেন? তো সরকার দায়ী, সরকারের পলিসি হচ্ছে এরকম। তো এই যে এই সব কর্মকাণ্ড আপনি গ্লোবাল পার্সপেক্টিভে এবং ম্যাক্রো লেভেলে এগুলো সবই কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এগুলো আসলে আমরা কিছু করতে পারবো না। আলোচনা অংশ নেবেন আসফিয়া সুলতানা, পরিচালক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। আমি প্রথমেই আসলে বলবো যেটা আমাদের যে জলবায়ু মানে ইকোসিস্টেম পুনরুদ্ধারটা কেন আমাদের লাগছে, কারণ আমাদের ইকোসিস্টেমটা ডিগ্রেড হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এটার মূল কারণ মূলত আসলে আমাদের অপরিকল্পিত উন্নয়ন বা অপরিকল্পিত নগরায়ন বলেন, অথবা আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। আমাদের আসলে নিজস্ব, আমি প্রথমেই বলবো অনেক অর্গানাইজেশনের কথা বললেন, গভর্নমেন্টের কথা বললেন, তো আমি যেটা বলবো আসলে প্রথমেই আমাদের ব্যক্তিগত পরিবর্তনটা নিয়ে আসতে হবে। এই যেমন আমার পাশের বক্তা বলছিলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা, আমার সামনে যে 3টা জিনিস আছে, আমাদের আসলে লাইফস্টাইল পরিবর্তন না হলে এই জিনিসগুলো আমরা এগুলো কেন ইউজ করছি, কারণ আমাদের সুবিধা হচ্ছে, কারণ এটা আমাকে আর ওয়াশ করতে হচ্ছে না, বা আমি সাথে এখন আমাদের কিন্তু অনেক বছর আগেও কিন্তু এই প্লাস্টিকের বোতলটা ছিল না, এখন যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করছি এটা ছাড়া আমাদের সাথে সবসময় একটা পানির বোতল থাকতো, বা আমরা প্লাস্টিকের গ্লাসে পানি খেতাম না, বা কাগজের গ্লাসে চা কফি এটা প্রচলন ছিল না, তখনও কিন্তু আমরা সারভাইভ করেছি, এমন না যে আমরা সারভাইভ করিনি। কিন্তু এখন আমরা কিন্তু আসলে চিন্তাও করতে পারি না যে একটা পানির বোতল সাথে নিয়ে যাব, বা একটা স্টিলের বোতল বা কাচের বোতল আমার সাথে থাকবে, এটা আসলে আমাদের আসলে সুবিধার জন্যই আমরা এটা করি না। তো এই জিনিসটাই আমাদের এখন নিয়ে আসতে হবে। আমাদের দেশের বাইরেও আমরা দেখেছি যে জায়গায় জায়গায় পানির সোর্স রয়েছে, হাতে একটা বোতল থাকলে সেটা ফিল আপ করা যাচ্ছে। আমাদের আসলে এই ডিমান্ডগুলো তৈরি করতে হবে আমাদের নিজের থেকে, এই ডিমান্ড থাকলেই মার্কেটে এই জিনিসটা আসবে। যেটা ইকোসিস্টেম ধ্বংসের কথা বলা হচ্ছে, সেটার কিন্তু একটা বড় অংশ হচ্ছে এই যে প্লাস্টিকের যে বেশি ব্যবহার করছি আমরা, এবং আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনায় যে আমাদের ফেইলিওর, সেটার কারণে। এবং আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা বলি উন্নয়ন চাই না, কিন্তু আসলে কি আমরা উন্নয়ন চাই না? আমরা অবশ্যই উন্নয়ন চাই। আমরা আমাদের রাস্তাঘাটের পরিবর্তন চাই। আর রাস্তাঘাট একটু যদি আমরা মাটির রাস্তা বা উঠে যায়, তখন কিন্তু আমরা এটা নিয়ে আন্দোলন শুরু করি, কেন আমাদের রাস্তাঘাটে এই বেহাল দশা কেন? তো এটা আমরা চাই, এটা আমাদের উন্নয়ন লাগবে, কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ব্যালেন্স। আমাদের গ্রিন এবং গ্রে ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা হচ্ছে, এই দুইটার ভিতরে আসলে আমাদের ব্যালেন্স আনতে হবে। এই ব্যালেন্সটার জন্য আসলে আমাদের সবার বিশেষ আমাদের ব্যক্তিগত উদ্যোগও যেমন দরকার, সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশন এবং সব ধরনের অর্গানাইজেশনের উদ্যোগগুলো পরে আসছে। আসলে প্রথমে আমাকে আসলে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তনটা সবার আগে দরকার। যেটা বললাম যে অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসটা অনেক জরুরি। অনেকেই বলছিল স্কুল থেকে শুরু করা দরকার। বলবো যে খুব ভালো একটা উদ্যোগ হবে যদি আমরা স্কুলের কারিকুলামে এই জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এই জিনিসগুলো এটা আসলে আমাদের একটা জেনারেশন থেকে, এটা আসলে খুবই সত্যি কথা যে একটা বয়সে পরে আসলে মানুষ পরিবর্তন করতে পারে না, যে লাইফস্টাইল বলেন যেটাই বলেন, সেই পরিবর্তনটা খুব ধীরে হয়। কিন্তু আমরা যদি একটা স্কুলে বাচ্চার মাথায় প্রোগ্রাম করে ঢুকে দিতে পারি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা ক্ষতিকর, প্লাস আমার এভাবে লাইফস্টাইলটা এইভাবে করতে হবে, আমার ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য আমাকে এই ধরনের উদ্যোগ নিতে হবে, তাহলে আসলে আমরা একটা পুরো জেনারেশন তৈরি করতে পারবো। যাকে আমরা আজকে অনেক দীর্ঘ আলোচনা করেছি, এই আলোচনাটা কয়েকদিন ধরে করলেও কিন্তু শেষ হবে না আমি মনে করি, এবং এগুলো অনেক পয়েন্ট আসবে। আপনারা দেখেন যে আলোচনা শেষ হয়ে গেছে, তারপর কিন্তু ইস্যু এবং পয়েন্ট আবার নতুন করে যুক্ত হচ্ছে। এটা চলতে থাকুক, আমি সামারাইজ করব না, এটা চলতে থাকুক, এবং এর মধ্য দিয়ে আমরা আসলে একটা সমাধানে পৌঁছি।
এবং সেই সমাধানটি হবে হলে একেবারে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটা পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি সেখানকার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, আমি শুধু মানুষ বলছি না, এই পরিবেশের সঙ্গে মানুষ থেকে জীবজন্তু থেকে পোকামাকড় যারাই আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে তাদের স্বার্থটা রক্ষা করে যাতে আমি মানে রেজিস্ট্রেশনটা করতে পারি, সেই জায়গায় আমাদের কথাটা বলা উচিত। আর আমি যে জিনিসটি মনে করি যে আমরা অবশ্যই ব্যক্তি থেকে শুরু করব, তারপরে পরিবারে যাব, সমাজে যাব, কিন্তু সর্বশেষ আমাদের রাজনীতিতে যেতে হবে, সর্বশেষ সরকারে যেতে হবে। এবং সরকার এবং রাজনীতি কিন্তু জনগণকে বাদ দিয়ে না, জনগণ যদি সত্যিকার অর্থে রোল প্লে করে রাজনৈতিক দল এবং সরকার এটা করতে বাধ্য হবে। তার প্রায়োরিটি তালিকায় ওই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়টি থাকবে, তাকে কিন্তু লেস ইম্পর্টেন্ট বানাবে না। এটা বাধ্য করবে মানুষ অবশ্যই অনেক বেশি, জনগণ অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেই শক্তিটা দেখাতে পারে না সংগঠিত থাকে না বলে। জনগণই কিন্তু মূল শক্তি, সেই জনগণকে যদি আমরা সংগঠিত করতে পারি, নিজে সংগঠিত হই, নিজে ঠিক হই, নিজের পরিবারকে ঠিক করি, তাইলে আমরা যে কথাগুলো আজকে বলছি সেগুলোর একটা সমাধান পাবো। আর না হয় এই কথাগুলো চলতে থাকবে, আজকে বললাম 5 বছর পরে আবার বলবো, 10 বছর পরে আবার বলবো, যখন থাকবো না পরের আরেকজন এসে বলবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমরা কথা বলবো, একই সঙ্গে কাজের কাজটাও করতে চাই। আর প্রতিদিনে বাংলাদেশের সঙ্গে অক্সফাম যুক্ত হয়েছে, আমি আবারও তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে আমি বলতে চাই যে আমরা অনেকগুলো কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা সবাই মিলেই এই অঞ্চলটি, এই ভূখণ্ডটিকে রক্ষার জন্য কাজ করি, পরিবেশ রক্ষার জন্য কাজ করি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন।